লিপিকার ক্লাস কই নাকি? জি স্যার। ফেসবুকে একটু সাউন্ড ওকে আছে কিনা জানো তো? ওইটা একটু ফেসবুকে এমনি এখানে আসছে স্যার। হ্যাঁ আসে। আমি ইয়াতে ইঞ্জিনিয়ারিং টা জানো? হ্যাঁ, সমস্যা নেই, ওকে আছে। Thank you. তো এইভাবে একটু জানাও তো সব ওকে আছে কিনা। ফেসবুকে তো ওকে আছে, ঠিক আছে, ওই ওয়েবটা একটু জানো। আফিয়া অলোক, আমি শুরু করে দিই। ঠিক আছে, না না না, ঠিক আছে। কিসের একটা সাউন্ড কিসের হবে? আজকে আসলে অফিসের স্টুডিওতে তো ফেসবুক লগ ইন করছি প্রায়, মানে আরেকটা যেটা তো করছে এমন সেট করছি মোবাইলে নেই, পরে মোবাইল চার্জ দিয়ে এরপর আবার করতে হলো। মানে ফেসবুক লগ ইনে মনে হয় তোমার প্রায় 15 মিনিটের মতো চলে গেছে। এই যে আমরা শুরু করে দিই তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটা হচ্ছে একদম সহজ। এই চ্যাপ্টারে হচ্ছে কেউ চাইলেও ভুল করতে পারে না, বিষয় বুঝতে পারছো? তবে বুয়েটও বেশ ভালো লেভেলের কোয়েশ্চেন, বুয়েট ঢাকা ভার্সিটি এরা কিন্তু এই চ্যাপ্টারটা ভালো লেভেলের কোয়েশ্চেন দেয়, বাট একদম ইজি। তো আজকে তোমার অ্যাপ্রোচে একটাতে দেখবা আমরা অনেকগুলো এমসিকিউ পার্ট কভার করছি, আর একটাতে দেখবা হচ্ছে আমরা রিটেনের অনেকগুলো প্রবলেম কভার করে ফেলছি। কালকে হয়তো এই চ্যাপ্টার শেষ হয়ে যেতে পারে, বাট যেহেতু টাইম আছে আমি আরেকটা ক্লাস বারে আর কিছু প্র্যাকটিস করাতে পারি। লেকচার 1, কারণ এরপর আমার শুধুমাত্র চ্যাপ্টার আছে কর্মমুখী রসায়ন, এটা তো 1 ঘন্টার ক্লাস। যদি এবার আরেকটু ডিটেলস পড়াবো, মানে আরেকটু বেশি জিনিস দেখাবো, এমনি তোমার শর্ট একটা পড়তে 30 মিনিট মনে হয় লাগে না। লেকচার 1 এখানে টপিক গুলো একটু বলে দিচ্ছি, তাহলে তোমার মাথায় থাকবে। অফিস স্টুডিও এত উপরে কেন, স্পেসটি ইউজই করতে পারবো না।
কনসেপ্টে দেখো, ফার্স্টে যেটা আসবে এটা হচ্ছে আমাদের পরিবাহিতার বেসিক জিনিসগুলো লাগবে। পরিবাহিতা, তো এখান থেকে হচ্ছে পরিবাহিতা না লিখে আমি এখানে লিখি হচ্ছে স্ট্রং এন্ড উইক ইলেকট্রোলাইট বা পরিবাহী নিয়ে, পরিবাহীটা বলছি, পরিবাহী কন্ডাক্টর নিয়ে পরিবাহী, এখান থেকে এমসিকিউ আসবে। এরপরে একটা টপিক আছে, এটা হচ্ছে পরিবাহিতা, কন্ডাক্ট্যান্স রিলেটেড। এটা হচ্ছে আউট অফ সিলেবাস, আমার জানা মতে এটা আউট অফ সিলেবাস, তোমরা একটু চেক করে নিও এটা আউট অফ সিলেবাস আছে কিনা। তো এইখান থেকে আমি কিন্তু পড়াই দিব, এর কারণ কি দুইটা বিষয়, একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তোমরা সামনে কয়েকজন দিয়ে দিবে, এটা পড়লে এটা হয়ে যাবে। এটা পরে পড়াতে চাইলে তোমার এমসিকিউর জন্য এত একদম কম, বাট আমি হচ্ছে কিছু ম্যাথও করে দেবো। এটা আমি জানি না, একটু দেখে নিও তো। 22 এটা সিলেবাসে ছিল না, তোমাদের সময় সিলেবাস আছে কিনা আমি একদম শিওর না, সেজন্য আমি এটা লিখছি না। আউট অফ সিলেবাস লিখছি মানে এটা একটা কোয়েশ্চেন মার্ক হবে আর কি, বাট এটা আমি পড়াবো, ফুল পড়াবো, তাহলে এটা নিয়ে তোমার প্রবলেম নেই। এরপর ফ্যারাডেস, অ্যাক্টিভিটি সিরিজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ইনঅর্সাল, ইকুয়েশন, আর এটা হচ্ছে কি গিস্ট্রি এনার্জি। ঠিক আছে, গিস্ট্রি এনার্জি আমি রাসায়নিক পরিবর্তন অলরেডি পড়াই ফেলছি, গিস্ট্রি এনার্জি রাসায়নিক পরিবর্তনে পড়াই ফেলছি। ব্যাটারির মধ্যে তোমরা যদি দেখতে চাও কয়েকটা ব্যাটারির বেসিক জিনিসগুলো দেখবে, বুয়েটে ব্যাটারির উপর কোয়েশ্চেন আসে না, মানে এখন আসে না, বিষয় বুঝতে পারছি। তো ব্যাটারি থেকে কোয়েশ্চেন আসে না, কিন্তু 21 একটা কোয়েশ্চেন দিছে যেটা ব্যাটারির ইকুয়েশনটাও ইউজ করছে, মানে ব্যাটারি নিয়ে কোয়েশ্চেন আসে না, ব্যাটারি ইকুয়েশনটা দিয়ে দিছে, ওইখান থেকে জাস্ট কি কয়টা ইলেকট্রন ইনভলভমেন্ট আছে ওইটা জানা লাগবে, আর কিছুই না। মানে ব্যাটারির মধ্যে তোমার কি করা লাগবে আমি একটু দিয়ে দিই, ব্যাটারির মধ্যে কি কি ভাগ আছে এটা তোমার সিলেবাসে নেই, আমার জানার মতো এটা সিলেবাসে অন্তর্ভুক্ত না, কিন্তু এটার থেকে তোমার কি লাগবে আমি একটু বলে দিই। এটা থেকে তোমার লাগবে হচ্ছে কি লেড অ্যাসিড ব্যাটারি, এটা হচ্ছে সব অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, লেড অ্যাসিড ব্যাটারি। ড্রাইসেল, ড্রাইসেল মোটামুটি, ড্রাইসেল নিয়ে আসলে এসএসসি তে বেশি মাতামাতি হয়, এইচএসসি তে অত ইম্পর্টেন্ট না। ফুয়েল সেল হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হাইড্রোজেন ফুয়েল সেল, ফুয়েল সেলে বিভিন্ন হয়, এর মধ্যে হাইড্রোজেন ফুয়েল সেলটা হচ্ছে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা 5 স্টার, মানে শর্টের বাইরের 5 স্টার, এটা বিষয় বুঝতে পারছো, মানে এটা হচ্ছে এগুলা জানা লাগবে। এরপর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি, এগুলো জাস্ট দেখে রাখতে হবে, ঠিক আছে। লিথিয়াম ব্যাটারি জাস্ট এমসিকিউ স্ট্যান্ডার্ড আর ইকুয়েশনটা দেখে দিতে হবে, মানে ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে না, কিছু করা লাগবে না, জাস্ট দেখে রাখতে হবে, এখানে কাহিনীটা কি হয়েছে জাস্ট ওইটুকু জানা লাগবে, মানে না জানলেও কোনো কিছু হবে না। লায়ন ব্যাটারি যেটা বলি, ঠিক আছে, লায়ন ব্যাটারি যেটাকে বলছি, এটুকু হচ্ছে আমার সব মিলিয়ে পড়া, ঠিক আছে, এটুকু হচ্ছে আমার সব মিলিয়ে পড়া। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। এখানে কিছু জিনিস আছে বই থেকে, এটা হচ্ছে বইয়ের মধ্যে পড়া লাগবে কিছু জিনিস, এখানেও বইয়ের মধ্যে কিছু জিনিস পড়া লাগবে, আমি একটু বলে দিই কোনটা বইয়ের মধ্যে কিছু পড়া লাগবে। এটা হচ্ছে মেইন বুক, ঠিক আছে, এখানে মেইন বুকের কাজ আছে, এখানে কিছু মেইন বুক প্লাস স্লাইড ম্যাথ, স্লাইডের ম্যাথ। ফ্যারাডেস লটা হচ্ছে এটা এমনি জাস্ট ক্লাস নোট বা ক্লাস স্লাইড যা আছে। অ্যাক্টিভিটি সিরিজ মেইন বুক, ঠিক আছে, মেইন বুক প্লাস ক্লাস, মানে মেইন বুক আমি রিলেট করে পড়াবো, এগুলা মেইন বুকের কোনো কাজ নেই, ঠিক আছে, এগুলাই মেইন বুকের কোনো কাজ নেই, এগুলাই মেইন বুক। হাজারি স্যার, আশা করি তুমি আইডিয়া পাইছো এখানের মধ্যে কি কি আমাদের লাগবে। শুরু করে দিই আমি, একটু লিখে নাও একটু।
আজকে ঢাকা অফিস থেকে ক্লাস নিচ্ছি, কালকে ঢাকা আসছি, ঢাকা অফিস থেকে ক্লাস নিচ্ছি। এই জন্য আসলে ঝামেলা হয়ে গেছে, সেট আপ রেডি করতে অনেকে চলে গেছে। অনেক টাইম গেছে, এটা নিয়ে দুঃখ না, দুঃখ হচ্ছে আমি মোটামুটি অনেক আগেও তো দেরি হয়ে গেছে। তো মেইন বই একটু যাও, মেইন বইয়ের মধ্যে তোমরা চতুর্থ অধ্যায়ে তো গেছো সবাই, চতুর্থ অধ্যায়ে একটু বেসিক জিনিসগুলো দেখে রাখো। এখানে আরেকটা পয়েন্ট আছে সলভ ব্রিজ, সলভ ব্রিজ নিয়ে তোমার জানতে হবে এমসিকিউর জন্য, সলভ ব্রিজটা নিয়ে এমসিকিউর জন্য জানতে হবে, এখানে লিখে রাখো সলভ ব্রিজ। মেইন বুক, মাস্ট মেইন বুক, ডিরেক্ট যা লাইন আছে এখানে লাইন তুলে দিবেন। আমি একটু শুরুতে একটা এমসিকিউর পার্ট কভার করে আসি। পেজ নাম্বার হচ্ছে 544, এখানে যাওয়ার দরকার নেই, এখানে একটু দেখো। 545 এর মধ্যে তোমার পরিবাহী আছে দুই রকম। তো এগুলো আসলে তোমাদের খুব বেশি কথা বলতে হয় না, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তোমার কি বলতো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, তো ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে আমরা যে কেবল গুলা দেখি এগুলো কি হয় ইলেকট্রনীয় পরিবাহী। তোমার যে মেটাল গুলা আছে, তুমি একটা লোহা দিয়ে ধরো মেইন লাইন বা যে কোনো একটা লাইনের মধ্যে কি ধরলা, যেমন টেস্টারের মাথাটা, এটা হচ্ছে কি তোমার ইলেকট্রনীয় পরিবাহী। আর বাকি যেটা আছে এটা কিন্তু আমার কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, সবল তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ এটা নিয়ে হচ্ছে ফিজিক্সে তোমরা ভালো আলোচনা করছো, সুপরিবাহী, অর্ধপরিবাহী আর সুপার পরিবাহী। তো সুপার পরিবাহী নাম থেকে বুঝছো এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর নিয়ে কোয়েশ্চেন আসে, মোটামুটি সবাই পারো, সুপরিবাহী নিয়েও বেজাল নেই। তাহলে এখানের মধ্যে কি আছে তোমার দেখো তো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে দুই রকম। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে আলোচনা বা এই চ্যাপ্টারে আমাদের আলোচনা হচ্ছে এটা নিয়ে। ঠিক আছে, এই চ্যাপ্টারে বা কেমিস্ট্রিতে আমরা আলোচনা করবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে এবং ওর নেচারটা কি। তো এটার মধ্যে পরিবাহীতেই যেতে হবে পরে। তো এখানে গেলে তুমি আরেকটু ভালো আইডিয়া পাবা, আরেকটু ভালো না অনেক ভালো আইডিয়া পাবা। তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। যেমন ধরো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল তড়িৎ বিশ্লেষ্য, যেগুলো হচ্ছে বেশি আয়নিত হয়। দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি আছে HF, ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তো HF, HCl, HBr, HI হচ্ছে একমাত্র উইক। ঠিক আছে, HF হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তো একটু দেখো তো এখানে একটা ডেফিনেশন আছে, যেসব আয়নিক যৌগ জলীয় দ্রবণে 70 থেকে 100% আয়নিত হয় এরা হলো সবল তড়িৎ বিশ্লেষ্য। KCl, NaCl, HCl, H2SO4, NaOH, KOH। আর যেসব হচ্ছে খুব কম পরিমাণে 1 থেকে 10%, তো বুঝতেই পারছো এটাকে কি বলে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। চিনি দ্রবণ দিলে অনেক কনফিউজড হয়ে যাবে। চিনি দ্রবণ হচ্ছে তোমার কি বলতো, চিনি দ্রবণ কি তড়িৎ অবিশ্লেষ্য, সবল দুর্বল না। এটা হচ্ছে যেসব পানিতে আয়নিত হয় না এগুলো হচ্ছে কি বলে তড়িৎ অবিশ্লেষ্য, মানে এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য না, একটা সবল একটা দুর্বল, এগুলো হচ্ছে অবিশ্লেষ্য। অ্যালকোহল, আমি বলছিলাম অ্যালকোহল পানিতে কি হয় না বলতো, আয়নিত হয় না, তাই না? অ্যালকোহল কিন্তু পানিতে কোনো প্রকারের H+ প্রোভাইড করে না, ও কোনো প্রকারের H+ এর ডোনার না, কারণ পানি উল্টা রিঅ্যাকশন করে। ঠিক আছে, এই হচ্ছে একদম উইক অম্ল। এরপর তরল হাইড্রোকার্বন, এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এরপর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যদি বলে সল্ট, এ কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। সোডিয়াম ক্লোরাইড যদি অ্যাকুয়াস বলে তখন হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য। এই পয়েন্টটা অনেকে ভুল করে ফেলে, এটা নিয়ে কোয়েশ্চেন আসে। মানে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য বলছে তো কখন, জলীয় দ্রবণে, বাট ও সলিড হলে কি বলতো তড়িৎ অবিশ্লেষ্য। তো আশা করি এগুলো নিয়ে ইঞ্জিনিয়ারিং বেঁচে বেশি কথা কামাই লাভ নেই, তোমরা মানে সহজে কথা বলতে পারো। জেনে নাও এর মধ্যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, জেনে নাও এর মধ্যে কি আছে, মুক্ত ইলেকট্রন দ্বারা পরিবহন করে কে, ধাতব পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি দ্বারা পরিবহন করে, আয়নের মুভমেন্ট দ্বারা। এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কঠিন আয়নিক যৌগ তো তড়িৎ পরিবহন করতে পারে না, কঠিন আয়নিক যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড সল্ট যেটা আছে এটা তড়িৎ অপরিবাহী। আর চিনি যদি হয় ও কঠিন হোক দ্রবণ হোক দুইটাতেই তড়িৎ অবিশ্লেষ্য, অপরিবাহী। তো এখানে বলছে হচ্ছে কি, গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ। গ্রাফাইট হচ্ছে অধাতু, ইন জেনারেল ধাতুগুলো আমার কি হয়, পরিবাহী হয়। গ্রাফাইট হচ্ছে অধাতু, বাট এই তোমার অধাতু হইও ও sp2 সংকরিত অরবিটাল থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, ওইটা দিয়েও তড়িৎ পরিবাহী হয়। এটা থেকে কোয়েশ্চেন আসে, এটা কোনো ব্যতিক্রম না। ইন জেনারেল ধাতুগুলা কঠিন হয়, তো পারদ হচ্ছে তরল ধাতু। আর এটা কি করে বলতো, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। ঠিক আছে, তরল ধাতু
কিন্তু এই হচ্ছে কি বলতো ইলেকট্রনীয়। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহীগুলো সাধারণত আমাদের সলিড, এই জিনিসগুলো মাথায় আসবে। ধরো এই কি বলো, এরপর কেবল বলো, কেবলের ভিতরে যেগুলো আছে এইগুলা, তো এর হয় কি তোমার ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। এরপর একটু শুরুর পেজে চলে যাও, ফার্স্ট পেজে যাও। এটা হচ্ছে তোমার মেইন চার্টটা, এখান থেকে কিছু এমসিকিউ আমি দেখাই দিচ্ছি। এর মধ্যে দেখো তো, গ্রাফাইট হলো অধাতব পরিবাহী, পারদ বা মার্কারি হচ্ছে কি তরল, তরল এটা আসবে। এরপর হচ্ছে তড়িৎ সুপরিবাহী, এখান থেকে তুমি মোটামুটি যা পাবা সবই, যেসব কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক এগুলো ইত্যাদি সহজে বিদ্যুৎ পরিবহন করে, এগুলো কি হয় তড়িৎ সুপরিবাহী হয়। অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর, এটা নিয়ে আসলে হচ্ছে মাঝামাঝি যেটা আছে, এগুলো ফিজিক্স অনেক পড়ছো। এর মধ্যে কি আছে বলতো, গ্রুপ 14 সিলিকন, আরো আছে মেটালের। সুপার কন্ডাক্টরটা একটু 5 স্টার দিয়ে রাখো, এটা থেকে কোয়েশ্চেন আসার চান্স ভালোই আছে। মানে সাবদের এটা মেডিকেল বলো বা তোমার বুয়েট পিলিতে, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্সেস আছে ভালো। সুপার কন্ডাক্টর গুলো হয় কি অ্যালয়, এই যে দেখো বিভিন্ন সংকর ধাতু ও সংকর ধাতুর কি অক্সাইড, ঠিক আছে, বিভিন্ন সংকর ধাতু ও সংকর ধাতুর অক্সাইড, এই লাইনটা একটু দেখো, বিভিন্ন সংকর ধাতু ও সংকর ধাতুর অক্সাইড, এদের একটি নির্দিষ্ট সন্ধি তাপমাত্রা নামে তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রার নিচে এইসব কি ধাতব পরিবাহীর কোনো বিদ্যুৎ রোধ থাকে না। বিষয় বুঝতে পারছো, এইসব ধাতব পরিবাহীর কোনো বিদ্যুৎ রোধ থাকে না। যেমন তোমার এখানে কি আছে, দুইটা উদাহরণ আছে, এই দুইটা উদাহরণ পড়বা। এটার নাম কি, ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। এটার নামটা কি হবে বলতো, এটা আসলে কিন্তু এমসিকিউ তে এলোমেলো করে ফেলবা। ইট্রিয়াম বেরিয়াম কপার, এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3, আর সুপার অক্সাইডে 7। সুপার অক্সাইডে অক্সিজেন কয়টা, 7টা, ঠিক আছে। ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। এটা হচ্ছে আইইউপ্যাক অনুযায়ী এটার নামটা হচ্ছে ভিন্ন, কারণ এখানে কি হয়ে গেছে বলবো, অ্যালফাবেটিক্যালি ওয়াই কে আগে নিয়ে আসছি। এটা হচ্ছে কি বেরিয়াম কপার, বেরিয়াম কপার, এটার নাম কিন্তু এটা না। তোমাকে বলবো যে এটা সঠিক নাম কোনটি, এটির নাম কোনটি। তুমি যদি বলে দাও ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, হবে না, হচ্ছে বেরিয়াম কপার ইট্রিয়াম অক্সাইড। এসব ছোটখাটো পয়েন্ট আশা করি প্রিলির আগে। এটা সিকিউরিটির কিন্তু স্ট্যান্ডার্ড না, সিকিউরিটি আসার চান্স এটা কম। এটা ইদার আসবে ঢাকা ভার্সিটি বা গুচ্ছগুলোতে, অথবা আসবে বুয়েট প্রিলি মেডিকেলে, ঠিক আছে। তো এটা মনে রাখার জন্য আবার ইট্রিয়াম দিয়ে মনে রাখো, ইট্রিয়াম বেরিয়াম কপার, তাহলে তোমার সুবিধা হবে। এটা 1, এটা 2, এটা 3, সুপার অক্সাইডে অক্সিজেন কয়টা, 7টা। আর এখানে বলছে কি নিউবিয়াম জার্মেনিয়াম, নিউবিয়াম জার্মেনিয়াম Nb3J, তোমাকে অপশনে দিবে যখন Nbje3, ঠিক আছে, Nb2Je, এনে দিলে একদম মাথা ঘুরে যাবে। তাহলে এটা হবে কি নিউবিয়াম জার্মেনিয়াম, মনে রেখে দিবা, ঠিক আছে, মনে রেখে দিবে। এটা 3 আর 23, আর এখানে হচ্ছে কত, 90, এটা হচ্ছে কত, 90। এটাও যখন বারবার চেঞ্জ করে দিবে, কারণ তোমার অপশনে দিবে Y2BA Cu3O7। আশা করি বুঝতে পারছো কোয়েশ্চেনের ধরনটা কি হবে। এখানের মধ্যে আর কিছু নেই। সুপার কন্ডাক্টর হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে ওর কোনো রেজিস্ট্যান্সই থাকে না, রেজিস্ট্যান্স থাকে না মানে বুঝতেই পারছো এটাকে সুপার পরিবাহী অবশ্যই বলা যায়, সুপার কন্ডাক্টর অবশ্যই বলা যায়। এখানের মধ্যে আর কিছু নেই, ঠিক আছে। এই প্যারাটা একটু দেখতে পারো। তড়িৎ প্রবাহ হচ্ছে কি একটা ভৌত প্রক্রিয়া। অনেক সময় ভার্সিটিতে এইসব ছোটখাটো কোয়েশ্চেন দিলে আমরা পারি না। যখন কোন একটা কেবলের মধ্য দিয়ে তোমার এই কারেন্ট ফ্লো হচ্ছে, এটা একটা কিন্তু ভৌত প্রক্রিয়া। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেটা আছে, এটা কিন্তু একটা রাসায়নিক চেঞ্জ হয়। এখানে জারণ বিজারণ সহ এখানে একটা কি হয় বলতো, আয়নের মুভমেন্টের একটা রাসায়নিক চেঞ্জ হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর পরিবহন ক্ষমতা হ্রাস পায়, এটা ফিজিক্সে সবাই জানো, ঠিক আছে। তার পরিবহন ক্ষমতা হ্রাস পায়, এর মানে কি রোধ বাড়ে। আর তাপমাত্রা কমালে বেজা অবস্থায় যদি আমরা ধরি, তখন কি হয়ে যায় বলতো, সব বেশি খাই মনে হয়, তাই না, মানে আর একটু কি হওয়ার চান্স বেশি থাকে। তো তাপমাত্রা কমালে তোমার কি হয়, পরিবহন ক্ষমতা বাড়ে, উল্টা করে যদি বলি, তাই না, মানে রোধ কমে যায়। আর অপরদিকে তাপমাত্রা বৃদ্ধির ফলে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বৃদ্ধিতে আয়ন সমূহের কি হয় বলতো, গতি বৃদ্ধি পায়। তো এটা কিসে দিবে বলতো, ডিউ রিটার্ন বা বুয়েট রিটার্ন, ডিউ রিটার্ন বা বুয়েট রিটার্ন। তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবহন ক্ষমতা, কি বলে, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবহন ক্ষমতার উপর তাপমাত্রার প্রভাব লিখো, ঠিক আছে, তাপমাত্রার প্রভাব লিখো। তো আশা করি বুঝতে পারছো। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বস ল প্রযোজ্য, এটার ক্ষেত্রে ফ্যারাডেস লটা প্রযোজ্য। ইলেকট্রনীয় পরিবাহীতে ওহমস ল তো মনে হয় 2 জায়গায় হবে, তাই না।
এখানে দেখো তো তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনায় অনেক গুণ বেশি ইলেকট্রনীয় পরিবাহীতে, যেটা ধাতব পরিবাহী আমরা যেটা এখন কাজ করবো এটা পরিবহন ক্ষমতা কম, ধাতব আয়ন এগুলো আর লাগবে না। তো এই পয়েন্টগুলো আশা করি বুঝে গেছো। এবার আমি একটা প্যারায় যাচ্ছি, একটু দেখো। এগুলো আমি পরের ক্লাসে পড়াবো, এটা হচ্ছে আমার জানা মতো আউট অফ সিলেবাস, এই জিনিসগুলো আমি পড়াই দিব। এটা আমি মেডিকেলে যা পড়াইছি ওগুলোর হচ্ছে স্লাইডটা। ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা জায়গা এখানে সবকিছুর কম্বিনেশন করা লাগে। মেডিকেলের কিছু পয়েন্টটা পড়া লাগে, ভার্সিটি কিছু পয়েন্টটা পড়া লাগে। ভার্সিটিটা এমনি, ভার্সিটি হচ্ছে দুইটার মাঝামাঝি, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের মাঝামাঝি। ঠিক আছে, এখানে হচ্ছে ম্যাথগুলো হয়ে যাবে নেক্সট ক্লাস। এগুলো একদম ইজি, একদম ইজি। তোমার দেখে কঠিন মনে হয়, ইভেন পড়ানোর সময় শুরুতে 30 মিনিট না 20 মিনিটের মতো কঠিন লাগে, এরপর ইজি হয়ে যায়। এসিতে তো নয়েজ হচ্ছিল, তো এসি বন্ধ করে দিয়ে চলে গেছে। এসি কারণ কি? আচ্ছা, এখানে একটু দেখো তো, এটা পেজ নাম্বার কত আমি বলে দিই, 5578। সবাই মনে হয় এই পেজে গেছো। পিডিএফ কি সমস্যা হচ্ছে? বেশি তো সমস্যা হওয়ার কথা না। পিডিএফ সমস্যা হচ্ছে, একটু জানাও তো। তো এখানে কি আছে, তড়িৎ কুলম্ব, তড়িৎ প্রবাহ এম্পিয়ার, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। তড়িৎ চার্জ এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। এই পয়েন্টে একটু ভুল করো সবাই, এই পয়েন্টে ভুল করো। এটা হচ্ছে ফ্যারাডে, এটা একটু দাগে ফেলো। ফ্যারাডে, ফ্যারাডে মানে হচ্ছে কি 1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জ। তোমাকে এটা বারবার দেই, 96 1 ফ্যারাড সমান আমরা 96,500 কুলম্ব বলি না, এটা কই থেকে আসছে? 1 ফ্যারাডে সমান হচ্ছে কি 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রন মানে কয়টা বলো তো? 6.023 × 10⁻23 ইন্টু কি একটা ইলেকট্রনের চার্জ কত? তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাড সমান 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার কত হয়? 1.6 × 10⁻19। আর 1 মোল কি হবে? ইন্টু 6.023 × 10⁻23। এখান থেকে কভার পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কভার পেয়ে যাবে। এখান থেকে তোমার যে ভ্যালুটা আসবে এটা এক্সাক্ট 96,500 পাওয়া যায় না, এটা কিন্তু রাউন্ড করে এত লেখা হয়। এটা বাবা হচ্ছে 96,000 কত জানি এখানে এক্সপেরিমেন্ট 473 না এরকম একটা ভ্যালুতে আছে। এটা মেডিকেলের জন্য, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি একটা জায়গায় একটু যেতে চাইছি, একটু দেখো। বইয়ের এই পেজটা খুব ইম্পর্টেন্ট, এটা শুরুতে তোমার জানতে হয়। তুমি কিছু না, এগুলো একদম ইজি। পাঁচশো 70 নাম্বার পেজে আসো। 570 নাম্বার পেজে তড়িৎ রাসায়নিক সিরিজ নামে একটা সিরিজ আছে। ঠিক আছে, এই সিরিজটা একটু দেখো। তড়িৎ রাসায়নিক সারি, এখানে একটা আছে ক্যাটায়নের জন্য আর একটা আছে অ্যানায়নের জন্য। তো এখানের মধ্যে ক্যাটায়নের যেটা আছে এটা আমি একটু লিখে দিচ্ছি একটু পরে, এটা এখন দেখার দরকার নেই। আর অ্যানায়নেরটা দেখো। এর মানে এখানে একটা কথা বলছে, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে ক্রমান্বয়ে বাড়ছে। আর এটাও কি, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে ক্রমাগত বাড়ছে। চার্জ মুক্ত হওয়া মানে কি? আমরা তড়িৎ বিশ্লেষণে মোটামুটি ইঞ্জিনিয়ারিং ব্যাচে সবাই আমরা এটা কম বেশি জানি, সবাই মোটামুটি এটা একাডেমিকে কিছু না কিছু বা এসএসসি তে তাও দেখছি। ধরো তোমার তড়িৎ বিশ্লেষণ যখন হবে, এটা হচ্ছে বড় মাথা, এ মানে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে ক্যাটায়ন যদি হয় আমার, ও কার দিকে ছুটে যাবে? এর দিকে ছুটে যাবে। ক্যাটায়ন ধরো কার দিকে ছুটে যাবে? দুইটা আছে, দুইজনই এর দিকে ছুটে যাবে। তাহলে কে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি পাবে? ও ইলেকট্রন কাকে দিবে? এটা ডিপেন্ড করবে এই সিরিজের উপর। এটা ডিপেন্ড করবে এই সিরিজের উপর। মানে এই সিরিজ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, এটা ছাড়াও ক্রাইটেরিয়া আছে। তো এই সিরিজ হচ্ছে একটা ক্রাইটেরিয়া। তো এই সিরিজের যার অবস্থান যত নিচে, ও আগে চার্জ মুক্ত হবে। চার্জ মুক্ত হওয়া মানে হচ্ছে ইলেকট্রন নিয়ে ও কিসে পরিণত হয়ে যাবে? H2 তে পরিণত হয়ে যাবে। চার্জ মুক্ত হওয়ার মানে কি? Na+। শুধু যদি Na+ থাকতো, Na+ এখানে গিয়ে চার্জ মুক্ত হচ্ছে। আবার Cl- গিয়ে কি হবে? ধরো এখানে তোমার চার্জ মুক্ত হবে। চার্জ মুক্ত হওয়া মানে ও ইলেকট্রন দিয়ে কিসে পরিণত হচ্ছে? ক্লোরিনে পরিণত হচ্ছে। চার্জ মুক্ত হওয়া মানে জিনিসটা কি দেখো তো,
Mn প্লাস, এই মানে এগুলো ধাতু ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হচ্ছে, Ma। এটাকে আমরা বলছি চার্জ মুক্ত হওয়া। তাহলে যে যত নিচে ও আগে চার্জ মুক্ত হবে, এখানেও যে যত নিচে ও আগে চার্জ মুক্ত হবে। তাহলে এটা এমসিকিউ তে আসবে। আর তোমরা একটু এটা দেখে রাখবা, এটা হচ্ছে কি তুমি মনে রাখবা কেমনে, নিসা নিসা কবে আইলো হাই, ঠিক আছে, একটু লিখে রাখো। তাহলে নিসা নাইট্রেট সালফেট কবে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড হাই এ হচ্ছে হাইড্রোক্স, ঠিক আছে। অন্য কোনো ফ্যাক্টর না থাকলে এটা একদম এটার উপরই ডিপেন্ড করবে। তাহলে অনেক সময় দিয়ে দেয় নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। তাহলে চার্জ মুক্ত হবে কে বলতো, এখানের মধ্যে সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে OH মাইনাস। OH মাইনাস যদি চার্জ মুক্ত হয় তাহলে কি পাওয়া যায়, অক্সিজেন গ্যাস রিলিজ হয়। আর পানি তো আছে, এটা জলীয় দ্রবণ, তাহলে অক্সিজেন গ্যাস রিলিজ হয়। তাহলে আয়োডাইড অন্যরা একটু পরে, তুমি একটু আর একটু ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আছো আমরা চাইবো যেটা হচ্ছে কি এক্সপেকটেশন আর একটু বেশি, মানে এটা যখন চার্জ মুক্ত হচ্ছে খুব ভালো কথা, হয়ে কি হবে, অক্সিজেন করবে, তাই না। তাহলে পানির যখন তৈরি বিশ্লেষণ OH মাইনাস থেকে, ক্যামেরার ফোকাসটা, আচ্ছা আমি এটুকু অনেক লিখছি তো এটুকু আগে একটু দেখে নাও। ফোকাস তো ঠিক থাকার কথা, এটা তো অলরেডি একটা, ঠিক আছে। তাহলে নাইট্রেট থেকে কি পাওয়া যায় দেখো তো, NO2 পাওয়া যায়, O2, এটুকু একটু দেখে রাখতে পারো। সালফেট থেকে কি পাওয়া যায়, SO2 প্লাস O2। এটা কিন্তু তুমি অলরেডি পারবা, এটাকে ব্যালেন্স করতে দিলে তাও তুমি পারবা। এটা থেকে এখানে কি করছে বলতো, একটা দিছে প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন পাওয়া যায়। তাহলে দেখো সালফার ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, তাহলে এখানে 2 মাইনাস, এখানে কি হবে 2 ইলেকট্রন। জাস্ট এই জিনিসটা, NO2 অক্সিজেন পাওয়া যায়, নাইট্রেট থেকে পাওয়া যায় NO2 আর অক্সিজেন, আর এখানে সালফেট থেকে পাওয়া যায় সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। আশা করি বুঝে গেছে। আর এখান থেকে পাওয়া যায় হচ্ছে কি H2O প্লাস অক্সিজেন, ঠিক আছে, H2O প্লাস অক্সিজেন। বিষয়বস্তু মনে হয় যদি আর কোনো ফ্যাক্টর না থাকে, যেমন হচ্ছে আয়নের অবস্থান, তখন হচ্ছে এটা হচ্ছে একদম মেইন ফ্যাক্টর, এই সাথে ওর অবস্থানটা মেইন। সেকেন্ড যে ঘনমাত্রার প্রভাব, এটা যদি না থাকে, এরপর হচ্ছে তড়িৎদ্বার যদি প্রভাব না থাকে, তাহলে এটাই হচ্ছে একদম মেইন ইফেক্ট, ঠিক আছে, এটাই হচ্ছে একদম মেইন ইফেক্ট। তো আমি একটা তোমাদের এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ পড়াই দিচ্ছি, আমি কয়েকটা সলভ করবো, একটু দেখো। এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল যে সিরিজটা, মানে এটা কি বলতে পারি আমরা, অ্যাক্টিভিটি সিরিজ বা তড়িৎ রাসায়নিক সারি, এটা বলতে পারি অ্যাক্টিভিটিস, তড়িৎ রাসায়নিক সিরিজ হিসেবে দিই। আচ্ছা এখানের মধ্যে ক্যাটায়নটা আগে আমি একটু লিখে ফেলি, লিখ বা কানা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে, লিখ বা কানা। এটা হচ্ছে কি গ্রুপ 1 আর 2 গুলো আছে এখানে, লিখ বা কানা এমনি করে এটা লিখছি, বিষয় বুঝতে পারছো। এরপর হচ্ছে কি মেগাইবার এলএম যেন কবে ফিরে, ঠিক আছে। এরপরে কি আসে তোমার ক্যাডার কনিসন পাবে হাই, এটা আমি দেখে দিচ্ছি একটু পরে বইয়ে। আর এখানে হচ্ছে কি কালো হাজি আজ এটাবে আমি, এভাবে করে এগুলো মেডিকেলের ছন্দ, এটাবে আমি এমনি করে এই সিরিজটা তোমার মনে রাখতে হবে। ভার্সিটি সত্যি কথা এগুলো দিয়েই হয়ে যায়, ভার্সিটি মানে খুব কম জিনিস লাগে, জাস্ট সিরিজ জানলে তোমার হচ্ছে ভার্সিটি কি বলছে, বুয়েটারও অনেক জিনিস তুমি এইভাবে কভার করতে পারবা, বাট বুয়েটা একটু ম্যাথও প্র্যাকটিস করতে হবে, বুয়েটা বেশ ভালো ভালো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। তো এই সিরিজে তুমি মনে রাখবা হচ্ছে যে যত উপরে, এই সিরিজে যে যত উপরে সেই হচ্ছে তত শক্তিশালী বিজারক, ঠিক আছে, যে যত উপরে সে হচ্ছে তত শক্তিশালী বিজারক। বিষয়বস্তু বিজারক কি করে, বিজারক হচ্ছে জারক যারে বিজারক ছাড়ে, মানে বিজারক হচ্ছে ইলেকট্রন দেয়, বিজারক হচ্ছে ইলেকট্রন দেয়, মানে বিষয় বুঝতে পারছো। এই হচ্ছে কি যে যত উপরে ওর টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন দেওয়ার, যেমন ম্যাগনেসিয়াম এবং হচ্ছে জিঙ্ক, এই দুইটার মধ্যে ম্যাগনেসিয়ামের টেন্ডেন্সি হচ্ছে তোমার ইলেকট্রন দেওয়ার, এই দুইজনই যদি থাকে, এটা হচ্ছে আমরা বুয়েটে যখন পড়তাম একটা অলিখিত নিয়ম ছিল, বড় বেশ যারা আছে, বড় ভাই যে আছে ও সবসময় হচ্ছে চা হাবি চাবি চা খাবা, এগুলার হচ্ছে বিল দিবে, বিষয় বুঝছো। তাহলে ধরো এই দুইজন হচ্ছে গেল কোনো কাহিনী করতে, এ হচ্ছে ইলেকট্রন দিবে, এ কি করবে, এ বসে থাকবে, এর যদি ইলেকট্রনের দরকার হয় এই ইলেকট্রন নিবে, বিষয় বুঝতে পারছো। তাহলে এই কি করবে বলতো, ইলেকট্রন দিবে, এই কি করবে বলতো, ইলেকট্রন নিবে। যেমন তোমাকে যদি আমি দিই এই বিক্রিয়াটা, তোমার এখানের উপর বেস করে এই কোয়েশ্চেনটা দিবে, ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট, আবার দিবে হচ্ছে জিঙ্ক প্লাস
ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে, এখান থেকে আমি ফার্স্ট দেখাচ্ছি এটার কাজ কি, এটার কাজ কি আমি একটু ফার্স্ট দেখাচ্ছি। তাহলে এখানে কি বিক্রিয়া হবে বলতো, এখানে বিক্রিয়া হবে ম্যাগনেসিয়াম হচ্ছে বড় ভাই, ঠিক আছে, লিক বাকানা, এরপর মেগাইবার এলএম, এটার এই লি কে হাবিজাবি করাচ্ছে, এটা লিক বাকানা এমনি মনে রেখে দিবেন। মেগাইবার এলএম, এলএম যেন কবে ফিরে, এটা আবার ছন্দ, মানে এটা কোনো ছন্দই হয়নি, এটা এক এক লাইনে এক এক ছন্দ। ক্যাটার কনিশন পাবে হাই, কালো হাজিয়াস পেটাবে আমি। তো এখানের মধ্যে তোমার কি হয়ে যাবে, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কি হবে বলতো, জিঙ্ক। মানে বড় ভাই কি করবে, ছোট ভাই দেখছে হচ্ছে এখানে আছে সালফেটের সাথে বন্ধন করে আছে, ওইটা এই বন্ধন ভেঙে দিছে। বিষয় বুঝতে পারছো, এর মানে এ আসলে কি করছে, এর ইলেকট্রন দিছে, এই ইলেকট্রন নিছে, এ দেখছে এখানে গরিবের মতো করে বন্ধন করে আছে, তো বলছে তোর বন্ধনও করার দরকার নেই, ওই ইলেকট্রন দিল, ওই এর মতো করে মুক্ত হয়ে গেল। কিন্তু জিঙ্ক আছে এখানে আছে বড় ভাই, এই কিছু করতে পারবে না, এটা হবে নো রিঅ্যাকশন। তো তোমাকে বুয়েট করতে পারে কি, এই বিক্রিয়াটা দিয়ে এখানে প্রোডাক্টকে অনেকে লিখে দিবে জিঙ্ক সালফেট, ঠিক আছে, কিন্তু জিঙ্ক সালফেট হবে না। তো আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে। এরপর হাইড্রোজেনের উপরে যারা আছে, হাইড্রোজেনের উপরে যারা আছে ওরা সবাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারবে। হাইড্রোজেনের উপরে যারা আছে ওরা সবাই হচ্ছে কি অ্যাসিড থেকে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতে পারবে। যেমন তোমাকে যদি আমি দিয়ে দিই, কারে দিব, আয়রন দিলাম, সহজ বিক্রিয়া লিখ, প্লাস ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ও কি করতে পারবে, অ্যাসিডের হাইড্রোজেনকে সরাতে পারবে। হাইড্রোজেনের উপরে যারা আছে এরা সবাই পারবে। হাইড্রোজেনের উপরে যারা আছে, হাইড্রোজেন হচ্ছে একটা মার্ক, তাহলে হাইড্রোজেন হচ্ছে ছোট ভাই, ও H+ দেখলে এর বড় ভাই যারা আছে সবাই ওকে টাকা দিবে, ও কি হয়ে যাবে, গ্যাস হয়ে উড়ে উড়ে যাবে, ঠিক আছে, গ্যাস হয়ে উড়ে যাবে। আর ও কি হবে বলতো, FeCl2 ধরা হলো, ঠিক আছে, FeCl2 ধরা হলো, মানে ব্যাপারটা বুঝতে পারছো, জিঙ্ক দিবে। কিন্তু এর নিচে যারা আছে, যেমন ধরো তোমাকে যদি দিয়ে দিই গোল্ড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু কোনো বিক্রিয়া করে না। গোল্ডকে বিক্রিয়া করতে কি লাগে বলতো, অ্যাকোয়ারেজিয়া লাগে, এমনিতেই বিক্রিয়া করে না, গোল্ড প্লাটিনাম এগুলো এমনি বিক্রিয়া করে না। এই হবে কি বলতো, নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এই কাজ, তাহলে হাইড্রোজেনের উপরে যেগুলো, এগুলো হচ্ছে কি করতে পারে, অ্যাসিড হতে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। আবার উপরে যারা আছে এরা কি করে, দুইজনের মধ্যে যদি বড় ভাই থাকে, ছোট ভাই সল্ট আকারে থাকে, তবে এখানে ও কি করে ফেলে, সল্ট থেকে ওকে ধাতু হিসেবে মুক্ত করে, ঠিক আছে, ধাতু হিসেবে মুক্ত করে। ফোকাস কি বারবার সরে যাচ্ছে, একটু আমাকে জানাও তো। আমি একটু চেক করছি, ঠিক আছে, ক্যামেরাটা ফোকাস কি বারবার সরে যাচ্ছে, মানে বেশি ঝামেলা হচ্ছে কিনা। বেশি ঝামেলা না হলে থাকুক, আবার যদি লাইভটা এটা কিছু করতে গিয়ে এখন এন্ড হয়ে যেতে হবে, আরেক বিপদে করবো, ঠিক আছে। বেশি ঝামেলা হচ্ছে, কিছুক্ষণ লাইভ আমি একটু দেখি। আবরার আচ্ছা, তোমরা এটার ইউজটা বুঝতে হবে। আমরা সাধারণ স্টুডেন্টরা জাস্ট এই চার্ট পরে চলে যাই, চার্ট পরে ভাবি যে সব পারো, ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে, ব্যাপারটা তা না। তাহলে এই দুইটা যেমন কাজ শিখেছি, এরপরে এখানে কি আছে বলতো, ধরো দুই ভাই যখন থাকবে, বড় ভাই ছোট ভাই, দেখো তো বিষয় বুঝছো, বড় ভাই ছোট ভাই ধরো দুইটাকে যখন দিছি, তখন এদের মধ্যে পাত্র হবে সবসময় কি, এই এদের মধ্যে পাত্র হবে সবসময় ছোট ভাই, এর মানে উল্টাই, যে দেখো ধরো তোমার কি আছে বলতো, পাত্র, পাত্র নির্বাচন, পাত্র নির্বাচনের ক্ষেত্রে তুমি দেখবা কি করবা, বুয়েটের বড় ভাইয়ের চেয়ে দেখবা হচ্ছে বুয়েটের ছোট ছোট ভাই যারা আছে ওদেরকে তুমি আগে নির্বাচন করবা, ঠিক আছে। পাত্র নির্বাচনে পাত্র হতে হবে সবসময় কি বলতো, ছোট ভাই, ঠিক আছে, ছোট ভাই। এর মানে হচ্ছে তোমাকে যদি বলা হচ্ছে কি, ম্যাগনেসিয়াম পাত্রে জিঙ্ক রাখা যাবে কিনা, এর মানে পাত্র হচ্ছে বড় ভাইয়ের পাত্র, ঠিক আছে, এর ভিতরে রাখা যাবে না। বিষয় বুঝতে পারছো, যদি ছোট ভাই পাত্র হয় এর মানে হচ্ছে কি রাখা যাবে, বিষয় বুঝতে পারছো। তাহলে ছোট ভাই যদি বলা হচ্ছে জিঙ্ক পাত্রে ম্যাগনেসিয়াম, এর মানে পাত্রের বলতে তোমাকে যদি বলা হচ্ছে ম্যাগনেসিয়াম পাত্রে জিঙ্ক রাখা যাবে কিনা, ম্যাগনেসিয়ামই হচ্ছে পাত্র, বড় ভাই, এর মানে বড় ভাই কখনো পাত্র হয় না, ঠিক আছে। তাহলে পাত্র নির্বাচনে কি হবে বলতো, ছোট ভাই হবে। বিষয় বুঝছে, এটা এমসিকিউতে আসবে। যেমন তোমাকে যদি বলে হচ্ছে নিকেল এবং হচ্ছে কি, তুমি একটু দেখো তো এমসিকিউটার উত্তর পারো কিনা, নিকেল এবং হচ্ছে টিন,
এই দুইটার মধ্যে পাত্র হবে কোনটা? তোমাকে যদি বলা হচ্ছে নিকেল পাত্রে টিন সালফেট দ্রবণ রাখা যাবে কিনা, বুলেও রাখা যাবে না, বড় ভাই কখনো পাত্র হবে না। ঠিক আছে, পাত্র হবে কি বলতো? ছোট ভাই। ঠিক আছে, যে দেখো ছোট ভাই এর মানে কচি যে দেখো টিন রে টিন দ্রবণে কি নিকেল সালফেট রাখা যাবে। বিষয় বুঝতে পারছো কেন রাখা যাবে না? আশা করি বুঝতে পারছো। কেন বুঝতে না পারলে এই কোয়েশ্চেনটার উত্তর দেখো। এই জিনিসটা আমরা এখান থেকে পাই, এই সিরিজ থেকে আমরা একটা জিনিস পাই, এটা হচ্ছে কি অ্যানোড ক্যাথোড নির্বাচন। বড় ভাই কেন পাত্র হতে পারবে না? কারণ বড় ভাইয়ের টেন্ডেন্সি হচ্ছে সবসময় স্যাক্রিফাইস করা। এই যে দেখো ও কি করে ফেলে বলতো? স্যাক্রিফাইস করে ইলেকট্রন। বিষয় বুঝতে পারছো? ও হচ্ছে কি করে ইলেকট্রন দিয়ে দেয় ছোট ভাইকে সবসময়। এই যখন গরিব অবস্থায় আছে, এই যে দেখো ইলেকট্রন দিয়ে দিচ্ছে। এর মানে এই সবসময় অ্যানোড হিসেবে কাজ করে বড় ভাই। অ্যানোড হিসেবে কাজ করা মানে ও কিন্তু ক্ষয় হয়ে যাওয়া, ও আর ধাতু নাই। ও যখন অ্যানোড হিসেবে কাজ করবে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2++ ইলেকট্রন, ও কিন্তু আর কঠিন অবস্থা যেটা ছিল, ধরো এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের একটা কঠিন অবস্থা, এটা কিন্তু ও কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। ও দ্রবণের ভিতর বড় ভাই কি হয়ে যাবে বলতো? স্যাক্রিফাইস করে ক্ষয় হয়ে যাবে। বিষয় বুঝতে পারছো? সেজন্য বড় ভাই কখনো কি হয় না, এ হচ্ছে পাত্র হয় না। তো এইখানে একটু দেখো তো, এখানে একটু দেখো তো তোমার তাহলে অ্যানোড ক্যাথোড। অ্যানোড হবে সবসময় বড় ভাই, মানে উপরে যে আছে। ঠিক আছে, উপরে যে আছে ও হবে কি বলতো? বড় ভাই হচ্ছে অ্যানোড, ক্যাথোড হচ্ছে কি হবে বলতো? ছোট ভাই। ঘটনা বুঝছো নাকি বুঝো নাই? এর মানে তোমাকে যদি বলে হচ্ছে জিঙ্ক এবং সিলভার, এটা তো একদম কমন কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে জিঙ্ক এবং তোমাকে ধরো বললো হচ্ছে কি সিলভার, এই দুইটার মধ্যে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, এগুলো হচ্ছে ভার্সিটির কোয়েশ্চেন। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তবে যদি বলে লিথিয়াম এবং ক্যালসিয়াম এই দুইটার মধ্যে অ্যানোড কোনটা, তাহলে লিথিয়াম হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তোমাকে যদি বলে হচ্ছে কি অ্যালুমিনিয়াম এবং ক্রোমিয়াম এই দুইটার মধ্যে অ্যানোড কোনটা, তাহলে বড় ভাই অ্যালুমিনিয়াম অ্যানোড আর ক্রোমিয়াম হচ্ছে কি ক্যাথোড। তোমাকে যদি এই দুইটার মধ্যে বলে হচ্ছে পাত্র কোনটা হবে, কোন পাত্রে কোনটা দ্রবণ রাখা যাবে, মাস্ট ছোট ভাই পাত্র, ছোট ভাইয়ের পাত্রে এখানে কপার সালফেট হাবি যাবে, কপার ক্লোরাইড যা খুশি, ক্রোমিয়াম ক্লোরাইড ক্রোমিয়াম সালফেট যা খুশি রাখা যাবে। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে তোমাকে যদি বলে অ্যানোড কোনটা, এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। যদি এর ভিতর বলে হচ্ছে পাত্র নির্বাচন, কার পাত্র নির্বাচন করবা, তাহলে হচ্ছে 3 পাত্র হবে আর এই দ্রবণ রাখবা। আশা করি কোয়েশ্চেন গুলোর উত্তর বুঝে গেছে। ঠিক আছে, আশা করি কোয়েশ্চেন গুলোর উত্তর বুঝে গেছে। এরপরে তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে কোনটি আগে চার্জ মুক্ত হবে, ঠিক আছে, কোনটি আগে চার্জ মুক্ত হবে, যে যত নিচে, মানে ছোট ভাই আগে চার্জ মুক্ত হবে। আরো সহজে বললে ছোট ভাই আগে চার্জ মুক্ত হবে, মানে ধরো খাবার দিলে এদেরকে ইলেকট্রন দিলা, তাহলে কে আগে খাবে? ছোট ভাই আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হবে, মুক্ত মুক্ত হবে। তো আশা করি বুঝতে পারছো, এটুকু একটু লিখে দাও। মোটামুটি এটুকু বুঝছো। তাহলে এবার তোমাদের আমি একটা বিষয় একটু পড়াই দিই, এটাও আবার থিওরিতে আছে। এটা হচ্ছে তোমার কি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিড যখন দিবে, সোডিয়াম ক্লোরাইড সলিড, এ হচ্ছে তড়িৎ অপরিবাহী। এর যদি তোমাকে যদি কেউ বলো হচ্ছে কঠিন সোডিয়াম ক্লোরাইডের অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া লিখো, এর মানে হচ্ছে কি হবে বলতো? এর মানে কি হবে বলতো? তোমার ওই যে এ তড়িৎ অপরিবাহী, এ হচ্ছে ডিরেক্টলি তড়িৎ অপরিবাহী, তড়িৎ অপরিবাহী। এবার আসবে হচ্ছে ও গলিত অবস্থায়, এর গলালাম, আর কেউ নেই। ঠিক আছে, একে গলালাম, ও কি হবে? মোল্টেন। এটা আমি একটু সুন্দরভাবে লিখে দিচ্ছি, এটা কি করছি বলতো? গলাইছি, মোল্টেন। এর কোনো পানি নেই কিন্তু, ওকেই গলাইছি, ওকেই গলাইছি, কোনো প্রকার পানি নেই। তাহলে তুমি দেখো তো এখানের মধ্যে তোমাকে অ্যানোড ক্যাথোড আমি দুইটা দিলাম, এখানের মধ্যে আমি দিলাম কি অ্যানোড দিলাম, অ্যানোড দিলাম, আর এটা কি ক্যাথোড দিলাম।
ঠিক আছে, একটা অ্যানোড দিলাম আর একটা ক্যাথোড দিলাম। তো এখানের মধ্যে অ্যানায়ন আছে কি, অ্যানায়ন অ্যানোডের দিকে যাবে, তাই না? অ্যানায়ন তোমার অ্যানোডে যাবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে। তাহলে তোমাকে অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া লিখতে দিচ্ছি। তোমার এখানে আছে কি Na প্লাস Cl মাইনাস, Na প্লাস যাবে এদিকে, ঠিক আছে। তাহলে ক্যাটায়ন কিসে যায় বলো তো? ক্যাথোডে যায়। এসএসসি তে পড়ে আসছো যদিও, মানে এই জন্য যে ক্যাথোড বলে লিখছে এটা ভুল। ক্যাটায়ন কিসে যাচ্ছে? ক্যাথোডে যাচ্ছে। ক্যাথোডে গিয়ে কি করবে? ইলেকট্রন নিবে। এর মানে ক্যাথোডে বিক্রিয়া যদি লিখতে বলে এগুলো ডিউ এবং এমআইএসটি দিয়ে দিবে, বুয়েটও দিতে পারে, দিয়ে দেবে। এটা খুব কমন একটা কোয়েশ্চেন এবং ম্যাক্সিমাম ভুল করে ফেলে। তাহলে এখানে কি হয় বলতো? এখানের মধ্যে Cl মাইনাস গিয়ে ক্লোরিনে পরিণত হয়, Cl2 প্লাস 2 ইলেকট্রন। এবং বাসিটিন খুবই ইম্পর্টেন্ট। বাসিটিন মেইন কোয়েশ্চেন হওয়ার এখান থেকে চান্স খুব বেশি। এই সিরিজ এখন যেটুকু পর্যন্ত বলছে এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। তাহলে এবার একটু দেখো তো, এখানে তোমার কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড জলীয়। যদি জলীয় হয় তাহলে এটা হচ্ছে যদি গলিত হয়, তাহলে অ্যানোডে ক্যাথোডে পাবা সোডিয়াম আর অ্যানোডে পাবা কি? ক্লোরিন গ্যাস রিলিজ হবে, মুক্ত হবে। তাহলে এখানে যদি বলে দেয় জলীয়, জলীয়, তখন কি হবে? তখন তোমার এর মধ্যে একটা কম্পিটিশন আসবে, দ্যাট ইজ ক্যাটায়নের মধ্যে আরো কি আছে? পানি থেকে আছে H প্লাস OH মাইনাস। বিষয় বুঝতে পারছো? পানির মধ্যে আছে কি? H প্লাস OH মাইনাস। তো এখানের মধ্যে একটু দেখো H প্লাস OH মাইনাস তোমার কি হয়? তাহলে ক্যাথোডে হচ্ছে কে যাবে? ক্যাথোডে ফাইট করবে হচ্ছে দুইজন, ক্যাথোডে ক্যাটায়ন যাবে দুইজন, ফাইট করবে H প্লাস এবং Na প্লাস। এই দুইজনের মধ্যে জয়ী হবে কে? যে যত নিচে, ঠিক আছে, যে যত নিচে। তাহলে হচ্ছে হাইড্রোজেন অনেক উপরে হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম হচ্ছে বড় ভাই, এই যাবে না, ছোট ভাই কিন্তু আগে চার্জ মুক্ত হবে। তাহলে কি চার্জ মুক্ত হবে? H প্লাস, ঠিক আছে। এই জায়গাটা ভুল করে ফেলো, এখানে কি হবে বলো তো? H প্লাস। ও চার্জ মুক্ত হয়ে কি করে ফেলছে? হাইড্রোজেন H একটা তো হলে OH2 হয়, মানে 2 এত। তাহলে এটা কি লিখতে বলবে? ক্যাথোডে বিক্রিয়া লিখতে বলবে। আর অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে তুমি খুব স্বাভাবিকভাবে চিন্তা করো, এখানের মধ্যে সিরিজটা কি আছে? নিসা, নিসা থেকে NO2 আর অক্সিজেন পাবো, নিসা, ঠিক আছে। কবে আইলো হাই, এবার যে যত নিচে ও আগে চার্জ মুক্ত হবে। এর মানে এখানের মধ্যে অ্যানায়ন আছে OH মাইনাস আর OH মাইনাস আর কি আছে বলতো? Cl মাইনাস আছে, ঠিক আছে। একটু দেখো, যদি এখানে অন্য কোনো ফ্যাক্টর না থাকতো দেন কে যেত? দেন হচ্ছে OH মাইনাস যেত। আমি বলছি অন্য কোনো ফ্যাক্টর না থাকলে এখানে নিশ্চিত রূপে কে যেত? OH মাইনাস যেত। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন বলেন? ঠিক আছে, আমি 11টা থেকে 11:30 দিকে আসবো। একটু দেখো, তাহলে এখানে কি আছে বলতো? OH মাইনাস আর হচ্ছে কি Cl মাইনাস। অন্য কোনো ফ্যাক্টর না থাকলে মাস্ট কি OH মাইনাস যেত। মানে ব্যাপারটা একটু চিন্তা করো, তোমাকে যদি বলো অন্য কোনো ফ্যাক্টর, বাট এখানে ফ্যাক্টর আছে। ফ্যাক্টর কি? সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইন জলীয় দ্রবণ, বা এটা হচ্ছে কি গাঢ় জলীয় দ্রবণ যখন ইউজ করবা তখন এর ঘনমাত্রা থাকে অনেক বেশি। ইভেন তুমি যদি 0.1 ও ইউজ করো, এটার ঘনমাত্রা হচ্ছে 0.1। আর পানি কি পরিমাণ ভাঙে? পানি ভাঙে খুব কম। পানি আমরা কেডব্লিউ পড়ার সময় দেখছিলাম H3O, যেটাকে আমি সিম্পলিফাই করে লিখলে লিখি হচ্ছে H প্লাস এবং OH মাইনাস, ঠিক আছে। তাহলে OH মাইনাস এটা হচ্ছে সিম্পলিফাইড, এটা হচ্ছে এত, কারণ প্রকৃতটা লিখবা। OH মাইনাস হচ্ছে মাত্র 10⁻⁷ মোলার। কিসে? তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 10⁻⁷ মোলার। এটার ঘনমাত্রা হচ্ছে খুব কম, সেই জন্য প্রায়োরিটি এই পাইছে। বাট ঘনমাত্রার বেসিসে কি হয়ে যায়? এখানে Cl মাইনাস যায়। তো এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর থাকে। তোমার বইয়ে যতগুলা জাস্ট উদাহরণ দিচ্ছে তুমি এগুলো অ্যানালাইসিস করতে পারবা, এর বেশি অ্যানালাইসিস তুমি করতে পারবা না, মানে তোমার লেভেলে সম্ভব না। সুতরাং এইটুকুই জেনে রাখবে। তাহলে এখানে কি হবে? OH মাইনাস যাওয়ার কথা থাকলেও ঘনমাত্রা ইস্যুতেও কি পড়ে গেছে বলতো? বাদ পড়ে গেছে। ঘনমাত্রা Cl মাইনাসের বেশি হয়, এখানে কি হবে? Cl2 যাবে। তাহলে ঘনমাত্রার একটা ফ্যাক্টর দেখলাম। এরপর মানে বিষয় বুঝছে, তোমাকে আজ বলতে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যানোডে কি উৎপন্ন হয়?
অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন, ক্যাথোডে কি উৎপন্ন হয় হাইড্রোজেন, যদি বলে দেয় গলিত ক্যাথোডে কি উৎপন্ন হয় সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম উৎপন্ন হয়। তো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের খুব ভালো একটা বিষয় আছে, এটা হচ্ছে কি বলতো, এখান থেকে মাইনাস হয়ে গেল H প্লাস, এখান থেকে মাইনাস হয়ে গেল Cl মাইনাস, তাহলে দ্রবণের থেকে যাই কে Na প্লাস আর OH মাইনাস, এর মানে আমরা কিন্তু কস্টিক পাই এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমরা কি পাই বলতো কস্টিক পাই। বিষয় বুঝতে পারছো, এর মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে প্রোডাকশন করা যায়, মানে আরেকটা প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইডটা পড়ে থাকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে দুইজন সেপারেট হয়ে গেল, তাহলে এখানে পড়ে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড একদম পিওর, হাইড্রোজেনটাও চলে গেছে, আবার হচ্ছে কি তোমার Cl মাইনাসও চলে গেছে, এর মানে আমার প্রোডাকশন ট্যাঙ্কে কি পড়ে থাকবে বলতো, তোমার ওই সোডিয়াম হাইড্রোক্সাইড পড়ে থাকবে। বিষয় বুঝতে পারছো? এরপর দেখো আমি আরেকটা কেস দেখাচ্ছি, এই কেসটা তোমার বইয়ে আছে বলে দেখাচ্ছি। যদি হচ্ছে কি করা হয়, সবই ইউজ করছে সোডিয়াম ক্লোরাইড জলীয়, এই সবই ইউজ করছে, তোমার যদি এখানে কি করা হয় মার্কারি সেল ইউজ করা হয়, এবার ক্যাথোডে তুমি যদি মার্কারি দাও, ক্যাথোডে মার্কারি যদি দাও, সবকিছুর মধ্যে ক্যাথোড ধরো এটাতে কি করে দিলাম মার্কারি, তখন কিন্তু H প্লাস এই সিরিজে প্রাধান্য পেলো, এখানে কিন্তু পাবে না, অর্থাৎ মার্কারি হচ্ছে পার্সিয়ালিটি করবে, কেন, কারণ সোডিয়ামের হচ্ছে মার্কারিতে গিয়ে অ্যালয় করার টেন্ডেন্সি বেশি, সেই জন্য ও গিয়ে এখানে কি করবে সোডিয়াম অ্যামালগাম প্লাস ইলেকট্রন, মানে বিষয় বুঝছো, এটা হচ্ছে পার্সিয়ালিটি। তুমি হাইড্রোজেন পাচ্ছ, হাইড্রোজেনটাকে না পাই তুমি চিন্তা করলে এখানে কি পাবা সোডিয়াম পাবা, তাহলে সোডিয়ামটা কি করে নিছো বলতো মার্কারি ক্যাথোড ইউজ করছো, মার্কারি ক্যাথোড যদি ক্যাথোড হিসেবে দেওয়া হয়, সোডিয়াম কি করবে ওর ভিতর গিয়ে অ্যামালগাম ফরমেশন করবে, মার্কারিতে গিয়ে অ্যামালগাম ফরমেশন করবে, আশা করি বুঝতে পারছো। আর সোডিয়াম ক্লোরাইড যদি ডিফল্ট মানে কিছুই বলে না দেয়, এর মানে জলীয় দ্রবণ, মানে কিছুই বলে না দিল, সলিডও বলে দিল না, গলিতেও বলে দিল না, তাহলে হচ্ছে কি বলতো জলীয় বলে দেয় না, এর মানে এটা কি ধরে নিবে সবসময়, এটা ধরে নিবে হচ্ছে জলীয়। তো আশা করি বুঝতে পারছো, এই কেসগুলো তোমার জানা লাগবে, এইটুকু কেস তোমার জানা লাগবে। আমি একটু বইয়ে যাচ্ছি কারণ এই এমসিকিউ গুলো আসবে এবং এগুলো ভুল করবে, এগুলো মেডিকেল ভার্সিটি বুয়েট সব জায়গায় আসবে, এটা একটু লেখা হয়ে গেলে ওয়াই বলো, এই কেসগুলো একটু লেখা হয়ে গেলে ওয়াই বলো। আমি সরকার জিজ্ঞেস করছিল দেয়া থাকলে কি, সেটা কলেজ হ্যাঁ তানহাতু আছে, তা আসলে বুঝতে পারছো এটা একদম সহজ। মহিউদ্দিন আছে, মহিউদ্দিন একটা স্টুডেন্ট ছিল আমার ফার্স্ট ব্যাচে, কোথাও চান্স পাই নাই, মানে হচ্ছে কোথাও চান্স পাই নাই বলতে হচ্ছে শুরুতে ভালো কোথাও, কিন্তু এখন খুব ভালো পজিশনে আছে, বিষয় বুঝছো, পরে হচ্ছে একটা কই যেন পড়লো, পরে বেশ ভালো পজিশনে আছে, খুবই ভালো একটা জবে ঢুকছে, ওটাতে বাইরেও চলে যায় আর খুবই ভালো জব, অনেক ভালো ভালো মানুষজন আবার এটা পাইবে। তো একটু দেখো এখানের মধ্যে এই প্যারাটা পড়বা, নিচের প্যারাটা, তো এখানে কি দেখো তো ঘনমাত্রার প্রভাব, তাহলে দেখো তো অগ্রাধিকারের চেয়ে ওই আয়নের ঘনমাত্রার প্রভাব বেশি কার্যকর হয়। এখানে কি বলছে, তড়িৎ রাসায়নিক সারিতে কোন আয়নের অবস্থানের অগ্রাধিকারের চেয়ে ওই আয়নের ঘনমাত্রার প্রভাব কিন্তু বেশি কার্যকর হয়। যেমন এত জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের ঘনমাত্রা থাকে এত, Cl মাইনাস এর ঘনমাত্রা থাকে কতটুকু 0.1, তাহলে এখানে বেশি কার্যকর হবে তোমার কে বলতো Cl মাইনাস, এটা একটু আগে দেখাইছি, এই প্যারাটা পড়ে নিবা, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 570 511। বুঝছি বইয়ে আসলে বলা হয় ক্যামেরাটা একটু ঝামেলা করে, জানি না আমার এখানে ঝামেলা করো, তোমার সেম ক্যামেরা এখানে ঝামেলা, ঠিক আছে। তাহলে এবার দেখো তো তড়িৎ রাসায়নিক সারিতে OH মাইনাস এর অবস্থানে এই কথাটা এগুলাই লিখছে, তো এখান থেকে এই লাইন থেকে কোয়েশ্চেন একই নিয়মে PbCl2 এর জলীয় দ্রবণে Pb2 প্লাস আয়নের ঘনমাত্রা H3O প্লাস ঘনমাত্রার চেয়ে অনেক বেশি থাকায় তড়িৎ বিশ্লেষণের সময় H3O প্লাস এর পরিবর্তে Pb2 প্লাস আয়ন ক্যাথোডে চার্জ মুক্ত হবে। তো তুমি অনেকে চিন্তা করতে পারো, অনেকে হয়তো চিন্তা করতে পারো, তো এখানে তো সোডিয়ামের ঘনমাত্রাও বেশি, অনেকের মাথায় এই চিন্তাটা আসবে। এখানে যেটা বলছে জাহাজের স্যার আসলে পুরোপুরি এক্সপ্লেইন করেন না এই জিনিসটা, সোডিয়াম প্লাসের ঘনমাত্রা অত বেশি, তাও হাইড্রোজেন গেল কেন, এর মানে অবস্থানের ডিফারেন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন এই দুইটা যখন কাছাকাছি গেছে বিষয় বুঝছো, তখন একটা বিষয় এই দুইটার ডিস্টেন্স, এখানে কিন্তু সবসময় দুইটা জিনিস কম্পিট করে যেটা জয়ী হয়, ঠিক আছে। যেমন এখানে তো এর ঘনমাত্রাও বেশি, তাহলে কেন হাইড্রোজেন গেল, এই তো যাওয়ার কথা ছিল।
ব্যাপারটা বুঝতে পারছো? তো এইখানে পজিশন গুলো ফ্যাক্ট, সেজন্য তোমাকে বলছি এখানে অনেকগুলো জিনিস জাস্ট সোডিয়াম ক্লোরাইডটা ভালোভাবে প্রস্তুত, আর এই জিনিসগুলো জাস্ট জেনে রাখবে। এটা এক একটার ক্ষেত্রে এক একটা প্র্যাকটিক্যাল কেসে এক একটা হবে, তখন আমরা এটাকে এক্সপ্লেন করি, হ্যাঁ এটার জন্য এই কাহিনীটা হয়েছে। তো তড়িৎদ্বারে তো এখানে PbCl2 এরটা কিন্তু একটু মার্ক করে রাখো, এখানে কিন্তু Pb2+ মানে ক্যাটায়নটা আগে চার্জ মুক্ত হয়। তো এটা একদম ডিরেক্ট বই থেকে আসবে। আমি একটা চার্ট মনে হয় ভার্সিটি বেস বা কোথাও জানি দিছিলাম, তোমাদেরকে একটা চার্ট হয়তো ছোট দিয়ে দিই, দরকার নেই এটা কোনো, একদম শুধু শুধু কোনো দরকারই নেই। তড়িৎদ্বারের প্রকৃতি, তাহলে অগ্রাধিকার নিয়মের ব্যতিক্রম ঘটায় প্রকৃতি অনেক সময়, যেমন হচ্ছে কি জলীয় দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে ঘটালে নরমাল। প্লাটিনাম হচ্ছে নিউট্রাল, এ হচ্ছে কারো দিকে পার্সিয়ালিটি করবে না, প্লাটিনাম হচ্ছে নিউট্রাল। কিন্তু যদি হচ্ছে কি করা হয় বলতো, পারদ ব্যবহার করা হয়, তখন H+ আয়নের পরিবর্তে Na+ আয়ন আগে চার্জ মুক্ত হয়। কারণ কি? কারণ Na+ আয়ন পারদের সাথে মিশে গিয়ে পারদ সংকট তৈরি করে বিজারিত হওয়ার প্রবণতা, মানে পারদের ক্ষেত্রে পারদ ও যে অ্যামালগাম তৈরি করছে এটার জন্য ওর টেন্ডেন্সিটা বেড়ে যায়, ঠিক আছে, এটার জন্য ওর টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো তড়িৎ রাসায়নিক সিরিজ ভিত্তিক কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো পড়ে ফেলবা, এই সমস্যাগুলো তোমার লাগবে, এগুলো পড়ে ফেলবা, এগুলো ভার্সিটি রিটেনে দিয়ে দিবে, এইটা দেখো, বা বুয়েটের মধ্যে দিতে পারে, বুয়েটা আসে না, দিতে পারে, বললাম আসে না, মানে আসার ফ্রিকোয়েন্সি বললাম আসে না। কোন দ্রবণে Fe2+ এত আছে, কোন আয়নটি প্রথমে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, এর মানে অন্য কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করবে না। তাহলে হচ্ছে কি মেগাইবার Lm যেন কবে ফিরে, তাহলে এটা হচ্ছে আগে আছে, এটা হচ্ছে ছোট ভাই, ঠিক আছে, এটা হচ্ছে ছোট ভাই, তাহলে এটা কি হবে, আগে চার্জ মুক্ত হবে, ঠিক আছে, এটা আগে চার্জ মুক্ত হবে। কোন দ্রবণে Zinc2+ ও Copper2+ আয়ন আছে, ওই দ্রবণে বিদ্যুৎ চালনা করলে কোনটি আগে চার্জ মুক্ত হবে, তাহলে Lm যেন কবে ফিরে। আর এই তো হচ্ছে কালো হাজি আছে, এর মানে হচ্ছে হাইড্রোজেনের নিচে, তাহলে এই হচ্ছে বড় ভাই, তাহলে ছোট ভাই আগে কি হবে, চার্জ মুক্ত হবে। কোন জলীয় দ্রবণে Cl- ও I- আয়ন আছে, কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, তাহলে কি হবে বলতো, নিসা কবে, এবার ক্লোরিন ব্রোমিন আইলো, আইলোতে আয়োডিন, এর মানে আয়োডিন হচ্ছে নিচে, তাহলে ও কি হবে আগে। তাহলে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে এত এত আয়ন দুটি আছে, ঠিক আছে, দুইটা আয়ন আছে, কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে তা ব্যাখ্যা করো। তাহলে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে হিসেব অনুযায়ী এ হওয়ার কথা, কিন্তু ঘনমাত্রার প্রভাবে কি হয়েছে, Cl-। PbCl2 এর জলীয় দ্রবণে খুব সুন্দরভাবে স্যার বইটা এই চ্যাপ্টারটা সাজাইছে, এই চ্যাপ্টারে কিছু পার্ট সাজাইছে, সব না। তাহলে Pb2+ ও এত আছে, বিদ্যুৎ বিশ্লেষণ ফলে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে তা ব্যাখ্যা করো, ঠিক আছে, আগে চার্জ মুক্ত হবে এটা ব্যাখ্যা করো। তাহলে Pb2+ আছে আর H+ আছে, তাহলে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, Pb2+, এই H+ হওয়ার কথা ছিল, ঠিক আছে, H+ হওয়ার কথা ছিল, কিন্তু তোমার কি হবে, লঘু জলীয় দ্রবণ বলছে, জলীয় দ্রবণ বলছে, যেহেতু ওই বইয়ের ফরম্যাটে চলে যায়, এখানে আর পেঁচাতে যায় না, লঘু বলছে যদি, এরপর হচ্ছে কি পেঁচাতে যায় না, ঠিক আছে, এখানে ঘনমাত্রার প্রভাবে কি হয়ে যাবে বলতো, Pb2+ একদম বইয়ের মতো করে চলে যাবে, বইয়ের এই কোয়েশ্চেনটাই দিয়েছে। আসো গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা প্রাইনের বিক্রিয়াগুলো দেখাও, তাহলে এখানে Na+ H+ এ জয়ী হবে কে বলতো, H+ প্রায়োরিটি বেসিসে, কারণ দুইজন ডিফারেন্স হচ্ছে অনেক কাছাকাছি হলে Pb2+ যেমন জয়ী হয়েছে, তাহলে এখানে হচ্ছে Cl- এর মধ্যে জয়ী হবে কে, Cl- আর OH- এর মধ্যে। এক্ষেত্রে ক্যাথোডটি মার্কারি ও অ্যানোডটি লোহার তৈরি, তাহলে ক্যাথোডটি মার্কারি হলে তোমার কি হবে বলতো, মার্কারি হলে তোমার কি হবে, সোডিয়াম যাবে, ঠিক আছে, সোডিয়াম যাবে। লোহা, লোহা কি পানির দিকে একটু মনে হয় হাইড্রোক্সাইডের দিকে একটু পার্সিয়ালিটি করে, ঠিক আছে, লোহা হচ্ছে হাইড্রোক্লোরিক, তোমার লোহা কিন্তু পার্সিয়ালিটি করে, লোহা হচ্ছে পানির দ্বারা একটু বেশি অ্যাটাক হবে, ঠিক আছে, OH- দ্বারা একটু বেশি অ্যাটাক হইতে পারে, বিষয় বুঝতে পারছো? বলছে অ্যানোডটি লোহার তৈরি, এইখানে মনে হয় একটু পার্সিয়ালিটি করবে, এটা একটু দেখে রাখতে হবে, বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে লোহার তৈরি দিছে, প্লাটিনাম দিলে হচ্ছে তোমার কি হতো, ক্লোরিন হতো, লোহার তৈরি দিছে, লোহার তৈরি দিলে কিন্তু এটা পার্সিয়ালিটি করবে, এখানে কি দিবা বলতো, OH- যাবে, বিষয় বুঝতে পারছো? যদি লোহা দিয়ে দেয়, প্লাটিনাম দিলে হচ্ছে নিউট্রাল, লোহা দিলে স্বাভাবিকভাবে ও কি হবে, তাও একটু এটা মানে দেখে রাখতে হবে, এটা আসলে লোহার ক্ষেত্রে ওর এটা চেঞ্জ হয় কিনা। লোহা হলো কি করবে না, কি করবে, লোহা তো আলাদা কিছু করছে না, বিষয় বুঝছো? এটা হচ্ছে জেনারেলি হবে এরকম। আর যাই হোক, এটা একটু কনফিউশন আছে এই জায়গাটায়, মানে আদৌ ওর কোনো চেঞ্জ হচ্ছে কিনা। এটা তো মেটাল, এজ এ কন্ডাক্টর হিসেবে এই যৌগিক দিয়ে আমি ওকে ইউজ করে নিই, হয়তো কোনো পার্সিয়ালিটি আছে কিনা দেখতে হবে, মানে ওর রিডাকশন, যেমন এখানে ও অ্যামালগাম ফর্মেশন করছে, এখানে কিন্তু অ্যামালগাম না, ও জাস্ট কন্ডাক্টর হিসেবে কাজ করছে, ঠিক আছে, কন্ডাক্টর। ধরো পানি হলো আর অক্সিজেন হলো, পানি ওই জায়গায় কি ওর টেন্ডেন্সি বেশি কিনা এটা দেখতে হবে, যেমন Cl2 হলো, হতেও পারে, মানে এগুলো ভোল্টেজ রিলেটেড বিষয় তো,
তো এটা হচ্ছে আসলে এখানে একটু কনফিউশন মার্কস রেখে দিচ্ছি, এটা একদম শিওর করা যাচ্ছে না জিনিসটা। তো এটার ডেটাও আমি কখনো চোখে পাই না যে হচ্ছে না তোমার ক্ষেত্রে ওর এরকম কাহিনীর জন্য ওর ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ওর টেন্ডেন্সিটা বাড়ছে, এরকম কোনো ইনফরমেশন আমি এখনো পাইনি। হাজারি স্যার আসলে হয়তো এজ এ কন্ডাক্টর হিসেবে এটাকে চিন্তা করে দিছে, আবার নাও হতে পারে। মানে ও যে করাশন ইফেক্টটা তো হচ্ছে, বাট করাশন ইফেক্টের জন্য টেন্ডেন্সিটা চেঞ্জ হচ্ছে কিনা এগুলো কিন্তু দেখতে হবে। ওকে, তো এখানে দেখো তো এখানের মধ্যে আর কিছু নাই, আমি একটু এখানে যাই। সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহৃত হয়, সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহৃত হয় এটা সবাই পারবে। এটা হচ্ছে কি বলতো ঘ নাম্বারটা, তাই না? ঘ নাম্বারটা। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কিভাবে তড়িৎ পরিবাহিত হয়? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিত হয় আয়ন চলাচলের মাধ্যমে, ঠিক আছে, আয়ন চলাচল। আর ইলেকট্রনের পরিবাহিত হয় মুক্ত ইলেকট্রনের মাধ্যমে, মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রন চলাচলের মাধ্যমে। বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু হলো কি বলতো? অধাতু হচ্ছে কি গ্রাফাইট। গ্রাফাইট কেন? sp2 থাকে, sp2 শর্করা অরবিটাল থাকে, এটা p কি থেকে যায়, ফ্রি থেকে যায়, ওইটা দিয়েও করে। কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী? ঠিক আছে, সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে KOH, ঠিক আছে, KOH তো হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আর এই তো আয়নিতই হয় না, এর জলীয় দ্রবণ কিন্তু আয়নিতই হয় না। HF হচ্ছে মৃদু আয়নিত হয়, এ আয়নিত হয় না। এটা লাগবে না, এটা এখনো পরে। এটা একটু দেখো তো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে তড়িৎ বিশ্লেষণ করলে উৎপাদিত হয়, তাহলে কি হবে? ক্যাথোডে যাবে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তাহলে এখানে আছে Na+, Cl-, H+, OH-। তাহলে এই দুইটার মধ্যে জয়ী হবে কি এটা, এই দুইটার মধ্যে জয়ী হবে এটা, পরে থাকবে কে? এই দুইজন, এরা মিলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সোডিয়াম হাইড্রোক্সাইড বানাবে। তাহলে ক্যাথোডে হচ্ছে কে? হাইড্রোজেন, ঠিক আছে, ক্যাথোডে হচ্ছে কে? কই গেল? ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে কি হবে? ক্লোরিন। বুঝতে পারছো মনে হয়? ডি না, এখানে তো অ্যানোডে অক্সিজেন দিছে, অ্যানোডে তো অক্সিজেন হবে না, অ্যানোডে হবে কি বলতো? Cl-, এখানের মধ্যে এটা জয়ী হবে আর এখানে এটা, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা দিয়ে দেয়। তো ডিইউ 15-16 আসছে, দেখো তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? এখানে বলছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কোনটি উৎপন্ন হয় না, তাহলে কি হয় বলতো? হাইড্রোজেন উৎপন্ন হয়, ক্লোরিন উৎপন্ন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় না? সোডিয়াম। অনেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দাঁড়িয়ে, সোডিয়াম হাইড্রোক্সাইড না, সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ট্যাগে থাকে। আচ্ছা, তোমার যে চারটা দিছে ওকে বড় ভাই ছোট ভাই ভাগ করে দিলে কেউ যে বলছে হচ্ছে নামটা চলে গেছে, সুবিধা হতো, একটু পরে দেখবা এটা একদম ইজি হয়ে যাচ্ছে। তো এটা কি দেখো তো, দেখি কয়টা, একটা দুইটা তিনটা। লিথিয়াম হচ্ছে সবার উপরে আছে, আমি একটু পরে ভোল্টেজটাও দেখাবো। তাহলে লিথিয়াম হচ্ছে কি বলতো? শক্তিশালী বিজারক। এই বিজারণ বিভবটা ভ্যালু তোমার জানা লাগবে, অনেক সময় জারণ বিভব দিয়ে দিবে, এর ভ্যালু কত? তাহলে এই বিজারণ বিভবের ভ্যালু হচ্ছে -3.045 ভোল্ট। আমি একটু পরে এই চার্টে আসবো, ঠিক আছে, একটু পরে এই চার্টে আসবো। তাহলে হচ্ছে কি শক্তিশালী বিজারক। আর শক্তিশালী জারককে, জারক হচ্ছে কি ফ্লুরিন। ফ্লুরিনেরটা তুমি যদি বিজারণ বিভবের ভ্যালুটা দেখো, ফ্লুরিনের তুমি যদি বিজারণ বিভবের ভ্যালু দেখো তাহলে কি দাঁড়ায়? এই দুইটা কোয়েশ্চেন আসে। এটা কিন্তু বিজারণ বিভব, আমি বারবার বলছি, এটা কিন্তু কি +2.87 ভোল্ট। দুইটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ওর বিজারণ বিভবের ভ্যালু মানে তুমি একটু দেখো, এটা ইলেকট্রন নিয়ে এটাতে পরিণত হচ্ছে, মানে বিজারণ বিক্রিয়া। এটা ইলেকট্রন নিয়ে এটাতে পরিণত হচ্ছে, মানে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া ঘটানোর যে বিভব বা ভোল্টেজটা, এটাকে আমরা বলছি হচ্ছে কি বিজারণ বিভব, ঠিক আছে, এটাকে আমরা বলছি কি বিজারণ বিভব, ঠিক আছে। তোমাকে করবে কি জারণ বিভব অনেক সময় দিয়ে দিবে, জারণ বিভব, ফ্লোরিনের জারণ বিভব দিয়ে দেওয়া মানে হচ্ছে তখন কি হয়ে যাবে? -2.87,
ঠিক আছে, -2.87 এমসিকিউ তো এটাও দিয়ে দেয়। লিথিয়ামের জারণ বিভব দিয়ে দেয়, তাহলে বিজারণ বিভব হচ্ছে -3.045 ভোল্ট, মানে বিজারণ বিক্রিয়া ঘটানোর। এখানেও বিক্রিয়াটা কি হচ্ছে, এখানেও বিক্রিয়াটা হচ্ছে লিথিয়াম প্লাস ইলেকট্রন নিয়ে, তো এটা একটু পর আরো স্পষ্ট হয়ে যাবে। লিথিয়াম হচ্ছে, এটার ভোল্টেজ হচ্ছে মাইনাস, মানে ও তো ইলেকট্রন নিতে চায় না, সেজন্য ও বলছে না 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 আমি ইলেকট্রন নিব না। ওর কাজ হচ্ছে দেয়া, ও হচ্ছে দাতা, ও হচ্ছে ডোনার, ও সবসময় দিয়েই বেড়াইছে। তাহলে সেই জন্য ও কি দেখাচ্ছে, এই বিক্রিয়ার ভোল্টেজ দেখাচ্ছে মাইনাস, মানে আমি এটা করবো না। বিষয় বুঝতে পারছো, ও বলছে আমি এটা করবো না। মানে তুমি যদি ডেল জি এর সাথে রিলেট করো, ডেল জি সমান কি হয়ে যায়, -NF ইনট সেল। তো ইনট সেল এখানে আসছে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হয়ে গেছে পজিটিভ। পজিটিভ মানে ও কি হবে বলতো, এটা নট ফিজিবল। ডেল জি পজিটিভ হওয়া মানে বুঝে হচ্ছে নট ফিজিবল। এর মানে ও বলছে না আমি এটা করবো না, আমি এই ইলেকট্রন নিব না। বিষয় বুঝছো? আর এর ক্ষেত্রে হচ্ছে শক্তিশালী জারক, ও কি করে ইলেকট্রন নেয়, ইলেকট্রন নিয়ে কি হয়ে যায় এত, ঠিক আছে, এটা নিয়ে হয়ে যায় F-, এটা হচ্ছে বিজারণ বিভব। মানে জারক ইলেকট্রন, জারক কি করে অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। তাহলে এটা কি দেখো তো বিজারণ। ও এটা ঘটনার দিকে বলছে হ্যাঁ আমি পজিটিভ, ঠিক আছে, ও পজিটিভ হয়, ডেল জি হয়ে গেছে কি নেগেটিভ, নেগেটিভ হয়ে যাবে। এটা কি বলতো ফিজিবল, এটা হচ্ছে নট ফিজিবল, আর এটা হচ্ছে কি ফিজিবল, নট ফিজিবল, এটা হচ্ছে ফিজিবল, এটা হচ্ছে স্পন্টেনিয়াস। ফিজিবল মানে এটা হচ্ছে একদম মোস্ট ফিজিবল, বা এবারে তুমি বলতে পারো, ঠিক আছে, এটা বলতে পারো। এবার একটু দেখো তো তোমার, তাহলে আশা করি বুঝে গেছে। এটুকু একটু লিখে রাখো, বিজারণ বিভব তোমাকে জারণ বিভব দিয়ে দিবে। এসব ছোটখাটো পয়েন্ট কিন্তু ভুল করো। ওকে, বুঝে গেছে। পরেরটাই যাই, তড়িৎ বিশ্লেষণকারী কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। তাহলে কি হবে বলতো, কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, যে যত ছোট বা যে যত নিচে ও আগে চার্জ মুক্ত হবে। তো এখানে দেখবা তুমি সবসময় হাইড্রোজেনের নিচে কিছু আছে কিনা, কালো হাজি আজ পেটাবে আমাই, তাহলে এটা হচ্ছে আগে চার্জ মুক্ত হবে, যে যত নিচে ও আগে চার্জ মুক্ত হবে। আসলে বুঝে গেছে, ঠিক আছে। তড়িৎ রাসায়নিক সক্রিয়তা নিচের, এটা বুঝতে পারছো তো, কোনটি আগে চার্জ মুক্ত হবে, এর আগে চার্জ মুক্ত হবে। তো এটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক সক্রিয়তা নিচের কোনটি সঠিক। তাহলে সঠিক হবে কি তোমার মেগাইবার এলএম যেন কবে জয় না কবে, এটা সঠিক না, এলএম যেন কবে ফিরে, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে। এখানে লিক বাকানা, সোডিয়াম হচ্ছে আগে আছে এটা, আর এখানের মধ্যে কপার হচ্ছে হাইড্রোজেনের নিচে, ক্যাডার কনিসন এর হচ্ছে উপরে, তাহলে সঠিক হচ্ছে কি এ নাম্বারটা, ঠিক আছে। এই নাম্বারটা এরকমের কোয়েশ্চেন কিন্তু তোমাকে আসে, বলছে কোনটি সঠিক, এরকমের কোয়েশ্চেন কিন্তু তোমার আসে। এটা বুঝতে পারছো মনে হয় সবাই। আমি পরেরটাই চলে যাচ্ছি, একদম ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। এগুলো একদম ইজি কোয়েশ্চেন, বোর্ডে যে আসতো এই কোয়েশ্চেন গুলো। কোনটি আগে চার্জ মুক্ত হবে, ঠিক আছে, কোনটি আগে চার্জ মুক্ত হবে, তাহলে তুমি বুঝে এগুলাই আসে। তো কোনটি আগে চার্জ মুক্ত হবে, তো তুমি নিচে দেখবা হাইড্রোজেনের নিচে কালো হাজি আজ পেটাবে আমায়, তাহলে পেটাবে আছে। সিকেরুয়েট এমসিকিউ দেখান বলেছে মুভমেন্ট, সিকেরুয়েটে এগুলো আসবে না, সিকেরুয়েটে আসবে ম্যাথ, ইনট সেল বলো বুয়েটে যে ম্যাথ গুলো আসে ওইগুলো সিকেরুয়েটে দিবে, ঠিক আছে। সিকেরুয়েটে এগুলো দিবে না, এগুলো হচ্ছে বাসিটি আর বুয়েট পিলির জন্য। সিকেরুয়েটে আসবে বুয়েট রিটার্নের জন্য যে ম্যাথ গুলো করাবো ওইগুলা, মানে নন সিকুয়েশন বেসড। সিকেরুয়েটের মেইন কোয়েশ্চেন হবে নন সিকুয়েশন বেসড। কোন আয়নটি ক্যাথোডে সবার আগে চার্জ মুক্ত হবে, তাহলে চার্জ মুক্ত হবে কি বলতো, তুমি দেখবা হাইড্রোজেনের নিচে কালো হাজি পেটাবে আমি, এটা কি হবে আগে চার্জ মুক্ত হবে, বুঝতে পারছো। তাহলে এবার আসি হচ্ছে, এবার আমি একটু কাজ করি, আমি হচ্ছে কি ইনট সেল বের করা দেয়। এই চারটা ওরা কই দিল, এই চারটা কই দিছে কি যায়, এই যে দেখো এই চারটাতে আমি একটু চলে যাই এখন। এই কোয়েশ্চেনটার আমি আরেকটা জিনিস একটু দেখে আসি, এটা দেখো জেইউতে আসছে, বলছে জিঙ্কের সাথে নিচের কোনটি ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে। এরকম কোয়েশ্চেন আসলে এগুলোর জন্য আমার পরের পড়া এখনো লাগে না, এই পড়া এতক্ষণ যা পড়ছি এটা দিয়ে দিয়েছে। এত এর সাথে নিচের কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে, এর মানে ও অ্যানোড, ও হচ্ছে বড় ভাই, তাই না। এর মানে তুমি বলছে ক্যাথোড খুঁজতেছে, কিন্তু খুঁজতেছে কে ক্যাথোড, বড় ভাই হয় কি অ্যানোড, ঠিক আছে। এর মানে ও বড় ভাই, তাহলে ওর নিচে যেগুলো আছে ওগুলো ক্যাথোড হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে মেগাইবার এলএম যেন কবে ফিরে, তাহলে কবে ফিরে থেকে সবাইকে ব্যবহার করা যাবে, ঠিক আছে। তো ক্যাডার কনিসন একে ব্যবহার করা যাবে, এ হবে কি ক্যাথোড,
আর এগুলো যদি চিন্তা করো, এগুলো হচ্ছে ওর চেয়ে বড় ভাই, লিক বা কানা। ঠিক আছে, ম্যাগাইবার এলএম যেন, তাহলে এটা হচ্ছে কি ম্যাগাইবার এগুলো সবগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ওর চেয়ে বড় ভাই। তাহলে ও ছোট ভাই যেটা আছে ওটা কি ইউজ করা যাবে, মানে বিষয়বস্তু ক্যাথোড হিসেবে কোনটা, তাহলে ও নিজে হচ্ছে কি অ্যানোড। তো এরকম আরেকটা কোয়েশ্চেন দেখে, জিঙ্কের সাথে জিঙ্ক অ্যানোড হলে নিম্নের কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহার করা যাবে। তো এটা সেম কোয়েশ্চেন, এটা হচ্ছে দুইবার আসছে দেখো। তো এগুলো হচ্ছে ওর বড় ভাই, তাহলে ছোট ভাই যেটা আছে এটা কি ইউজ করা যাবে। ঠিক আছে, ইউজ করা যাবে, আশা করি বুঝতে পারছো। তো একটু দেখো তো, আমি আরেকটা কোয়েশ্চেন একটু দিই। ম্যাগনেসিয়াম ক্যাথোড হলে অ্যানোড কে হবে, কে হবে? আশা করি বুঝতে পারছো, এটার উত্তর হবে কি লিক বা কানা, ক্যালসিয়াম। হাবিব সরকার বলছে এই চ্যাপ্টার করতে কোনো পরিশ্রম করা লাগে, ইন্টারেস্টিং চ্যাপ্টার। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন আমি একটু বলে রাখি, কোন মৌলটি ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হয়? ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হয়। ইলেকট্রোপ্লেটিং এর জন্য সবসময় ইউজ করবা হচ্ছে কি কম সক্রিয় যে আছে একে ইউজ করবা, বেশি সক্রিয় যে আছে একে ইউজ করবা না। যেমন ক্রোমিয়াম ইউজ করতে পারো, বেশি সক্রিয়কে ইলেকট্রোপ্লেটিং এর জন্য দিবে না। আর যদি বলে দেয় হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে তোমার ধর একটা চামচের মধ্যে তোমার কি করলো, কিছু একটা লেয়ার দিয়ে দিল ক্রোমিয়াম, বা এটা ধরো কি গড়িটাকে আমি কি করলাম এমনি করে তোমার এক জায়গায় ইউজ করছি, অ্যানোড ক্যাথোডের মধ্যে এটাকে কিসে ইউজ করছি, ক্যাথোড হিসেবে ইউজ করছি। ঠিক আছে, এটা ক্যাথোড হিসেবে, তাহলে ক্রোমিয়াম গিয়ে এটার উপর একটা লেয়ার ফরমেশন করবে, ফলে কি হবে আমার যে মেইন মেটালটা আছে এটা কি হতে পারবে না, এয়ারের কন্টাক্টে আসতে পারবে না। যেমন স্টেনলেস স্টিলে কি করে ক্রোমিয়াম থাকে, ক্রোমিয়ামটা ধরো আমি কি ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে ওইভাবে কি দিয়ে দিতে পারবো, ধরো ক্রোমিয়াম সালফেট দ্রবণ নিয়ে তোমার তো বিশ্লেষণ করলাম, তাহলে এটার উপর ক্রোমিয়ামের লেয়ার পড়বে, তাহলে এটা কি হবে ক্রোমিয়াম হবে। আর যদি তোমাকে বলে দেয় হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এর পরিবর্তে গ্যালভানাইজিং এই শব্দটা ইউজ করে, হচ্ছে ইলেকট্রোপ্লেটিং আর গ্যালভানাইজিং যদি এই শব্দটা ইউজ করে, দেখো এই জায়গায় আবার কনফিউশন ক্রিয়েট করবে না, গ্যালভানাইজিং আসে। গ্যালভানাইজিং বলতে বোঝায় হচ্ছে জিঙ্ক ধাতুর লেয়ার। ঠিক আছে, জিঙ্ক ধাতুর প্রোডাক্ট। আমি একদম যখন আগের অফিসে ছিলাম তো আমার কাজে ছিল হচ্ছে এটা জিঙ্ক ধাতুর প্রলেপ দেয়া, বিষয় বুঝতে পারছো? এর মানে হচ্ছে তোমার যে শীটটা আছে এখানের মধ্যে অনেক কিছু, বাসার ডিউটিন, গাড়ির যে বডিটা ওইখানে হচ্ছে কি করা হতো, জিঙ্কের লেয়ার দেওয়া হতো। তো জিঙ্ক করতো কি ভিতরে যে আয়রনটা আছে, ধরো এটা হচ্ছে আমার আয়রন, এটা হচ্ছে আমার আয়রন, যে কোনো কিছু একটা আয়রনের যে কোনো কিছু, এটা কারের বডি পার্টস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটার উপর আয়রন হচ্ছে খুব রিয়েক্টিভ, আয়রন হচ্ছে খুব করশন হয়ে যায়, হচ্ছে রিয়েক্টিভ অ্যাটমসফিয়ার এ কি হয় ক্ষয় হয়। বিষয় বুঝতে পারছো? তুমি একটা গাড়ি বানালো, এটা যদি ক্ষয় হয়ে যায়, বাসার চাল দিলে এটা যদি কি হয়ে যায় কিছুদিন পরে, কারণ তোমার কি আছে বাংলাদেশের এয়ারে প্রচুর পরিমাণে ময়েশ্চার আছে, তো করসিভ একটা অ্যাটমসফিয়ার বাংলাদেশের যেটা তোমার, তো এটা কি হয়ে যাবে বলতো, ক্ষয় হয়ে যাবে। আয়রন দিলে আয়রন কি একা ক্ষয় হয়ে যাবে। এখন হচ্ছে তুমি কি করছো, এর উপর জিঙ্কের একটা লেয়ার প্রোভাইড করছো, জিঙ্কের একটা লেয়ার প্রোভাইড করছো। তো জিঙ্কের লেয়ার প্রোভাইড করাকে কি বলে বলতো, তোমার মানে এখন একে স্যাক্রিফাইস করছো, একে বাঁচানোর জন্য, এটা আয়রন, একে বাঁচানোর জন্য তুমি কাকে দিচ্ছ বলতো, জিঙ্ককে দিচ্ছ, জিঙ্ককে দিচ্ছ। ঠিক আছে, তাহলে জিঙ্ক ক্ষয় হবে, এ ক্ষয় হবে না। ঠিক আছে, তাহলে কে ক্ষয় হবে বলতো, জিঙ্ক ক্ষয় হবে। এটাকে বলা হয় স্যাক্রিফাইস করা। এটা হচ্ছে এই স্যাক্রিফাইস করতে তোমার একটা কস্ট আছে, কিন্তু কস্ট থাকলেও তোমার এটা লাইফ সাইকেল বেড়ে যাচ্ছে, আলটিমেট তোমার অনেক লাভ। ঠিক আছে, এটাকে বলা হয় স্যাক্রিফাইজিং অ্যানোড। ঠিক আছে, এটাকে বলা হয় স্যাক্রিফাইজিং অ্যানোড, এটাকে আমি অ্যানোড হিসেবে স্যাক্রিফাইস করছি। ম্যাগাইবার এলেন যেন কবে ফিরে, তাহলে তড়িৎ সক্রিয়তার মধ্যেও তুমি দেখো তো জিঙ্ক হচ্ছে উপরে, এর মানে এর কি কেন দিছি বলতো, স্যাক্রিফাইস করার জন্য, যাতে তুমি এটাকে প্রোটেক্ট করতে পারো, এটাকে প্রোটেক্ট করতে পারো। বিষয় বুঝতে পারছো? ঠিক সেম আরেকটা বিষয় বলি, আমাদের যে পাইপ গুলো আছে, ধরো এটা গ্যাসের পাইপ, এটা ধরো গ্যাসের পাইপ, এখন এর অফিস যেটা, মানে এটা হচ্ছে একদম ফার্স্ট অফিসের কথা বলছি, এর পরের অফিস যেটা, এখানে ধরো তোমার কি আছে, এটা হচ্ছে অ্যানোডের পাইপ, মানে পাইপ এটা।
তো পাইপটা যদি ক্ষয় হয়ে যায়, এই পাইপ করতে তোমার কোটি কোটি টাকা লাগবে। মানে এটা যদি ইভেন তোমার মেনটেনেন্স করা লাগে, সব গ্যাস এদিকে বন্ধ করবে, এটা আগে হচ্ছে গ্যাস গুলাকে বাইরে ছেড়ে দিতে হবে, মানে অ্যাটমসফিয়ার ছেড়ে দিতে হবে, পুরাই ছেড়ে দিতে হবে। এরপর এখানে নাইট্রোজেন গ্যাস দিয়ে পুরোটা ফিল আপ করতে হবে। কি পরিমাণ নাইট্রোজেন লাগবে চিন্তাও করতে হবে, এর কারণে নাইট্রোজেন ছাড়া ওয়েল্ডিং করা যাবে না। বিষয় বুঝছো? মানে এটাকে তোমার পুরা করতে হবে কি নাইট্রোজেন দিয়ে একটা ইনার্ট অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে ফেলতে হবে। মানে পুরাটা এটা পাইপের ভিতর তোমার প্রচুর নাইট্রোজেন সিলিন্ডার ইউজ হয়ে যাবে শুধুমাত্র এটাকে ইনার্ট করার কাজে। এরপর করতে হবে কি তোমার এই জিনিসটাকে, যে জায়গাটা কাটছে ওইটাকে কেটে ওইটার ভিতর যা যা করা দরকার নর্মাল কাজগুলো করতে। তো এটাকে প্রোটেক্ট করার জন্য কি ইউজ করা হয়, এটাকে প্রোটেক্ট করার জন্য তোমার ধরো কি জিঙ্ক বলো বা অন্য মেটাল, মানে এটা যাতে প্রোটেক্ট থাকে সেই জন্য এখানে অ্যানোড হিসেবে আর কাউকে রেখে দেওয়া হয়। এটা আমার একটা কস্ট আছে, এটা প্রোটেকশন, এটা প্রোটেকশনের জন্য উপরে আরো বিভিন্ন লেয়ারও দিতে হয়। বিষয় বুঝতে পারছো? এই মানে অ্যানোড, অর্থাৎ ওকে বাঁচানোর জন্য আমি একজনকে স্যাক্রিফাইস করছি। বিষয় বুঝতে পারছো? তো এটা হচ্ছে, আমি একটু কথা বলে রাখলাম, যদি বলে দেয় গ্যালভানাইজিং তখন হবে জিঙ্ক ধাতুর প্রণত। আর এটা এমসিকিউ আমি একটু বলে দিই, এটা হচ্ছে প্লাটিনাম H2H+ এর সাথে নিচের কোনটি H+ এই অ্যানোড হিসেবে উপযুক্ত। তাহলে অ্যানোড হবে কি এর উপরে যারা আছে তারা, অ্যানোড হবে কি এর উপরে যারা আছে তারা, এর মানে এর উপরে কারা আছে, হাইড্রোজেনের উপরে কালো হাজি আছে, এগুলো হচ্ছে নিচে, তাহলে অ্যানোড হবে কে জিঙ্ক। ঠিক আছে, অ্যানোড হবে কে জিঙ্ক। তো এবার আমি একটা কাজ একটু করে ফেলি, এই চার্টটা যদি তোমাদের দেখাই দিই আমাদের পড়া অনেকটু আগে যাবে। এই চার্টটা তুমি একটু দেখো, এই চার্টে ফার্স্ট অফ অল তোমার যেটা মার্ক করতে হবে, তোমার চোখ এখন প্রায় ইঞ্জিনিয়ারদের মতো, ইঞ্জিনিয়ারিং করতে আসলে তোমার চোখকে একদম কাহিনী করতে হবে, কোন জায়গাটা ইম্পর্টেন্ট ওইটার ভিতর দিতে হবে। তাহলে প্রমাণ বিজারণ বিভব, ঠিক আছে, প্রমাণ বিজারণ বিভব। তাহলে এখানে শব্দ কয়টা আছে, একটা আছে প্রমাণ আর একটা আছে কি বলতো বিজারণ বিভব। তাহলে তোমার বুঝতে হবে প্রমাণ জিনিসটা কি আর বিজারণ বিভব জিনিসটা কি। ঠিক আছে, একটা হচ্ছে প্রমাণ জিনিসটা কি বুঝতে হবে, আর একটা বুঝতে হবে বিজারণ বিভব কি। প্রমাণ বলতে বুঝাই হচ্ছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, নট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ক্ষেত্রে প্রমাণ বলতে বুঝে হচ্ছে এই ভোল্টেজ গুলো 0 ডিগ্রি। এরপর আমি যে তড়িৎ বিশ্লেষক দ্রবণ ইউজ করবো, এটা ইউজ করবো হচ্ছে 1 মোলার। যদি আমি গ্যাস ইউজ করি, এটা ইউজ করবো কি বলতো 1 ATM। যদি গ্যাস ইনভলভ থাকে তখন এটা প্রেসার হবে 1 ATM। 1 ATM এর জায়গায় যদি 0.5 ATM হয়ে যায়, এটা ভোল্টেজ কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, এটা ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড 1 মোলার, এরপর কি 1 ATM। আশা করি বোঝা গেছে বিষয়টা। তো এখানে একটু দেখো তো তোমার বিজারণ বিভব মানে কি। বিজারণ বিভব মানে হলো এই বিক্রিয়া ঘটানোর, এইটা ঘটানোর জন্য যে এই বিক্রিয়াগুলো তুমি যদি একবার দেখো, এটা ইলেকট্রন নিয়ে এটাতে পড়ে, এটা ইলেকট্রন নিয়ে এটাতে পড়ে, এটা ইলেকট্রন নিয়ে এটাতে, এটা ইলেকট্রন নিয়ে এটাতে, এবার বামে ইলেকট্রন আছে। বামে ইলেকট্রন মানে এগুলো সবগুলো বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, বামে ইলেকট্রন এর মানে কি বলতো, এগুলো সবগুলো বিজারণ বিক্রিয়া। এখানে দেখো তো কি আছে, বামে ইলেকট্রন আছে। বামে ইলেকট্রন এর মানে এগুলো সবগুলা কোন বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া ঘটানোর জন্য যে ভোল্টেজ, ওটাকে আমরা বলি হচ্ছে কি বিজারণ বিভব। ঠিক আছে, বিজারণ বিক্রিয়া ঘটানোর জন্য যে ভোল্টেজ, ওটাকে আমরা বলি হচ্ছে কি বিজারণ বিভব। বিষয় আশা করি বুঝতে পারছো, বিষয় আশা করি বুঝতে পারছো। এখানে একটা পয়েন্ট একটু মার্ক করবা, এই যে দেখো Hg2 এটা কিন্তু পলিঅ্যাটমিক হিসেবে থাকে। এর মানে Hg যখন কি হয়, Hg যখন তোমার প্লাস হয়, Hg থেকে যখন প্লাস হয়, এই জিনিসটা একটু মার্ক করবা। Hg যখন, Hg থেকে ধরো ইলেকট্রন দিয়ে Hg প্লাস হলো, এই করে কি দুইটা Hg মিলে এরকম হয়ে যায়, দুইটা Hg মিলে এরকম হলে কি হবে Hg2 ঠিক আছে, Hg2 এই জিনিসটা একটু মার্ক করবা। এই জিনিসটা হচ্ছে ভুল করে ফেলো, মানে এখানে তো বুঝো, এখানে নর্মাল জিনিসগুলো মানুষজন ভুল করবে না, বাট কিছু পয়েন্ট আছে এগুলো আমি তোমাকে আলাদা মার্ক করে দিচ্ছি, এটা কি হয়ে যাবে যেগুলো ভুল হতে পারে। তো এগুলো সবগুলো হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া ঘটানোর জন্য যে ভোল্টেজটা, এটা হচ্ছে বিজারণ বিভব। এখানে মার্ক করবা কি সবার উপরে আছে কি লিথিয়াম, এটা মার্ক করবা। এখানে ভোল্টেজ গুলো দেওয়া আছে, আমি তোমাদের পরিমাণ কত রসায়ন পড়ানোর সময় অনেকগুলো ভোল্টেজ লিখছি। তো বা কানা লিখ, বা কানা, হ্যাঁ ঠিক আছে। ফ্লোরিন, তো এই চার্ট আসলে সবগুলা দেয়নি হাজারি স্যারের বইয়ে, আমি একটু দেখি, আমি একটা চার্ট হচ্ছে তোমাদের প্রোভাইড করছি। এই চার্টটা এখানে মনে হয় পুরোপুরি দেখবা না, ঠিক আছে। তবে এটার মধ্যে একটু কি আছে বেশি, আমি টাইপ করে ওটা দিয়ে দিব। এটা হচ্ছে দেখো অনেকগুলো দিছে, এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল। তো এমন না যে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়ালে সবসময় লিথিয়ামটাই উপরে রাখতে হবে, এই চার্টে যেমন ওকে নিচে রাখছে, ঠিক আছে। তো এটা আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, যাদের আরো ধরো কিছু মাঝে মধ্যে কোনো একটা কনফিউশনে পড়লা, কোনো এক সময় লাইফে কোনো একটা কনফিউশনে পড়লা, তো এরকম হচ্ছে ভালো ভালো বইয়ের মধ্যে তোমার আরো চার্ট আছে, ঠিক আছে, আরো ডেটা বুক আছে যেগুলোর মধ্যে আরো চার্ট আছে, এগুলো থেকে তুমি সলিউশন নিতে পারবা।
ঠিক আছে, এগুলো থেকে সলিউশন নিতে পারবা। এই যে দেখো, এই যে 2+ থেকে এইচডি হচ্ছে, এগুলো সবগুলোই বিজারণ বিক্রিয়া নাইট্রেটের। ঠিক আছে, নাইট্রেটে এটা ঘটানোর জন্য টেন্ডেন্সি হচ্ছে পজিটিভ। ঠিক আছে, নাইট্রেট দেখো, নাইট্রেট আর সালফেট আমরা বলছিলাম না এখানে অ্যানায়ন গুলোর ক্ষেত্রে। তাহলে তুমি দেখো এটা ঘটানোর জন্য, এই চার্জ মুক্ত হওয়ার জন্য নাইট্রেট কি নিসা ভোল্টেজ একরকম, এরপর হচ্ছে কি সালফেটের ভোল্টেজ হচ্ছে কি আরেক রকম। মানে বিষয় বুঝতে পারছো? এগুলো সবগুলোর ভোল্টেজ দিয়ে তুমি এখানে হিসেব করতে পারবা, সবগুলোর ভোল্টেজ দিয়ে এখানে হিসেব করতে পারবা। এটা অবশ্য আরেকটা, এটা হচ্ছে এসিডিক মিডিয়াম, এটা মিলানো যাবে না, এটা হচ্ছে এসিডিক মিডিয়াম, এটা ওইটা না, ওই নিচের সাথে এটা মিলাই না, এটা হচ্ছে এসিডিক মিডিয়ামের যে বিষয়, এটা ওইটা না। তো আসলে বুঝতে পারছো এখানের মধ্যে PbO2 এগুলো H2O2 দেখো O3, ঠিক আছে, O3 এর জন্য ভোল্টেজটা হচ্ছে O3 এর শক্তিশালী প্লাস 2.04, H2O2 কিন্তু শক্তিশালী প্লাস 1.82, MnO4 এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে হচ্ছে হয়ে যায় কত প্লাস 1.51, এরপর MnO2 এটা কত হয়ে যায় প্লাস 1.23, এটা MnO2 টা। ঠিক আছে, MnO4 এটা যদি হয়, ঠিক আছে, তখন হয়ে যায় প্লাস 0.59, মানে এখান থেকে MnO2 হচ্ছে। ওকে, এটা জাস্ট দেখানোর জন্য। তো এবার এটার কাজ কি? এই চার্টের কাজ হচ্ছে তুমি ইনর্ট সেল বের করবা। ধরো তোমাকে দিল হচ্ছে দুইটা মেটাল, জিঙ্ক এবং কপারের সমন্বয়ে গঠিত কোষের ইনর্ট সেল বের করো। ইনর্ট সেল কত হবে? এটা সমন্বয়ে গঠিত কোষ। এটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য এতবার প্রশ্ন। আমি ভোল্টেজ গুলো এখানে দিচ্ছি না, ভোল্টেজ গুলো দিয়েও রাখতে পারি, ভোল্টেজ গুলো দেওয়া থাকবে। ঠিক আছে, ভোল্টেজ গুলো বা ওই চার্ট থেকে আপনারা নিব। তাহলে এখানে ধরো দেওয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক মানে 0.76 ভোল্ট। ঠিক আছে, ভোল্টেজ গুলো তোমাকে দেওয়া থাকবে। এন্ড তাহলে তুমি দেখো তো ই সেল ইনর্ট সেল সমান সমান কি হবে? ইনর্ট অফ অ্যানোড প্লাস ইনর্ট অফ ক্যাথোড। অ্যানোডে কি ঘটনা ঘটে? ওই ইলেকট্রন দিতে থাকে, যেমন জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটাকে কি বলি আমরা? অ্যানোডে কি হয়? ইলেকট্রন দেয়। অ্যানোডে হয় জারণ বিভব, আর এখানে লিখি কি বিবি, বিজারণ বিভব। ঠিক আছে, অ্যানোডে লিখছি হচ্ছে কি জারণ বিভব, এখানে লিখছি বিজারণ বিভব। তো ইনর্ট সেল আমরা এখন 5 মিনিটে শিখা, যদি এটা টার্গেটে তাও খুব ভালোভাবে শিখে ফেলবো যেটা, মানে এরপর আর কোনো কোয়েশ্চেন থাকবে না। বিজারণ বিভব এটা হচ্ছে কি বল? আরে যন্ত্রণা। জারণ বিভব, আর এটা কি বলতো? বিজারণ বিভব। তাহলে অ্যানোড হয় এই দুজনের মধ্যে কে? জিঙ্ক। তাহলে এখানে কি হবে? জিঙ্ক টু জিঙ্ক 2+। অ্যানোড কি করে? ইলেকট্রন নেয়। বড় ভাই কি করে বলতো? এর মধ্যে বড় ভাই হচ্ছে জিঙ্ক। তাহলে তোমার এই দুজন থেকে তুমি এমনি ভোল্টেজ ছাড়াও এমনি বুঝে রাখতে পারবা এই দুজনের মধ্যে হয় কি বলতো? এ হবে কি বড় ভাই, এর মানে হবে কি অ্যানোড। অ্যানোড কি করে? ইলেকট্রন দেয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে। আর কপার কি করবে বলতো? কপার হচ্ছে জলীয় দ্রবণ। এটা ক্যাথোডের পাশে তোমার কি থাকে? এই জলীয় দ্রবণটা থাকে, ওইখান থেকে ওই ইলেকট্রন নিয়ে কপার হিসেবে ছোট ভাই কি করবে? ইলেকট্রন নিবে। বড় ভাই ত্যাগ করবে, ছোট ভাই হচ্ছে কি ইলেকট্রন নিবে। বিষয় বুঝতে পারছো? তাহলে এটার ভোল্টেজ কত? তোমাকে ভোল্টেজ দেওয়া আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্কের, তাহলে এটার ভোল্টেজ কত হয়ে যাবে? প্লাস 0.76, আর এটা হচ্ছে প্লাস 0.34, এটা কত হয়? প্লাস 1.1 ভোল্ট। ইনর্ট সেল পজিটিভ আছে, এর মানে ঘটনা ঠিক আছে, স্পন্টেনিয়াস একটা প্রসেস। ঠিক আছে, স্পন্টেনিয়াস একটা প্রসেস। এটুকু একটু লিখে রাখো, আমি একটা জায়গায় যাই একটু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে একটা বিষয় দেখো, ধরো জিঙ্ক আর কপারের সমন্বয়ে যখন গঠিত হচ্ছে, জিঙ্ক তখন কি করবে? ইলেকট্রন দিবে। ঠিক আছে, জিঙ্ক ইলেকট্রন দিবে, এটা হচ্ছে ইলেকট্রন জেনারেট করছে, এই টার্মটা, এটাকে আমরা বলি নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, এর মধ্যে বড় ভাই হচ্ছে কি জিঙ্ক,
ছোট ভাই হচ্ছে কপার। তো কপারের পাশে কপারের একটা সলিউশন লাগে, এটার কপার নাইট্রেট হতে পারে, কপার সালফেট হতে পারে, আর এখানে কি হবে জিঙ্ক নাইট্রেট অথবা জিঙ্ক সালফেট যে কোনো একটা সলিউশন ও দিতে হবে। বিষয়টা বুঝো। তো এই গণনাটা করছে, তাহলে জিঙ্ক ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন গুলা কি হচ্ছে এদিকে ঘুরে 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 এদিকে আসতেছে, ঠিক আছে, ঘুরে ঘুরে এদিকে আসছে। তাহলে ভোল্টেজ কি হবে এই জায়গায় হচ্ছে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর ভোল্টেজ, আর এখানে ঘটনা ঘটছে কি ই নট অফ কপার 2 প্লাস থেকে কপারের ভোল্টেজ। তাহলে এই দুটো যোগ করে দিলে আমরা কি পাই যাবো ই নট সেল। এই সেলের মেইন ঘটনা কি একজন ইলেকট্রন দিচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস কি হবে বলতো ই নট অফ কপার 2 প্লাস থেকে কপার। তাহলে এটার ভোল্টেজ হচ্ছে কত প্লাস 0.76 প্লাস 0.34, তাহলে প্লাস 1.1 ভোল্ট। আশা করি বুঝা গেছে। এবার একটা মজার বিষয় তুমি যদি দেখো এখানে জিঙ্ক আর কপার, তো কপারের পরিবর্তে আমি ধরো দিলাম হচ্ছে সিলভার, এখানে আমি জিঙ্কের পরিবর্তে ধরো দিলাম হচ্ছে কাকে ম্যাগনেসিয়াম। ইলেকট্রনের ফ্লো আরো বাড়ছে, ইলেকট্রন দেখো একদম বিদ্যুৎ গতিতে ইলেকট্রন যাচ্ছে। কেন বুঝতে পারছো মনে হয়? এই কারণ হচ্ছে তোমার এই সিরিজে পজিশনের গ্যাপ যত বেশি হবে এর টেন্ডেন্সি যত উপরে যাবে এই টেন্ডেন্সি এর সাথে যখন আরো নিচের কাউকে দিব তখন টেন্ডেন্সি ফ্লোটা কি হবে ভোল্টেজটা বেশি হবে, সেই জন্য ফ্লোটা কি হবে বাড়বে। বিষয় বুঝতে পারছো? ফ্লোটা কি হবে বাড়বে। মানে বিষয় বুঝছো? ধরো একজন আছে হচ্ছে উপরে, এর সাথে তুমি যদি কাকে দাও গোল্ডকে দাও তাহলে হচ্ছে বিদ্যুৎ বেগে দেখবা যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, কিন্তু তুমি যদি কপারের সাথে গোল্ডকে দাও তাহলে দেখবা ফ্লো হচ্ছে কমে যাবে, কারণ ভোল্টেজটা কি হবে ডিফারেন্সটা কম হবে, দেয়া নেয়ার প্রবণতা কম হবে। তাহলে এখানে কি ঘটনা করছে? এখানে করছে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস এর বরাবর ইলেকট্রন দিবে, আর এখানে কি হয়ে যাবে বলতো ই নট অফ সিলভার প্লাস থেকে সিলভার, এটাকে আমার লাগবে। তাহলে আমার ইনট সেল যদি বের করতে বলে এই সেলে ইনট সেল সমান সমান কি হবে ই নট অফ অ্যানোড। এর মানে তুমি অ্যাডমিশনে সেটা কি লিখে দিতে পারবা ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস বা আগে লাইন লিখলে ই নট অফ অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড। সিকিউরিটি এগুলো লাগবে। তাহলে এখানে কি হবে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটা আমার মনে আছে, এটা তোমাকে দেয়া থাকবে, ঠিক আছে। তোমাকে হয় ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস, হয় ম্যাগনেসিয়াম 2 প্লাস থেকে ম্যাগনেসিয়াম, এইভাবে দেয়া থাকবে। তাহলে তোমার লাগছে যেটা ওই ভ্যালুটা তোমার বসাতে হবে, ঠিক আছে। এত প্লাস এটা কত হয় 0.79 ভোল্ট। তাহলে কি হয়ে যায় হাতে ক্যালকুলেশন করবা এগুলা, এটা কত হয় 5 10 10 এর একে 11 3.15 ভোল্ট আসছে আমার, ঠিক আছে। একটু ক্যালকুলেটর করে দেখুন 2.36 প্লাস 0.79 3.15 ভোল্ট। বিষয় বুঝছো? তাহলে এভাবে দিয়ে দিবে। এবার ধরো আমি আরেকটা প্র্যাকটিসের জন্য আমরা দিয়ে দিই। তো অ্যানোডে বিক্রিয়া বুঝতে তোমাকে অনেক সময় এগুলো জিজ্ঞেস করতে পারে, অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এখানে দিবা সলিড, এখানে দিবা অ্যাকুয়াস। এরপর এটাতে বিক্রিয়া কি অ্যানোড বিক্রিয়া মানে জারণ বিক্রিয়া, অ্যানোডে কি হয় জারণ ঘটে, আর ক্যাথোডে কি হয় বিজারণ। তাহলে এখানে কি লিখবা সিলভার প্লাস থেকে ইলেকট্রন নিয়ে সিলভার, ঠিক আছে। এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে কি অ্যাকুয়াস। আশা করি বুঝতে ঝামেলা নেই, আশা করি বুঝতে ঝামেলা নেই এগুলা। তুমি এখন অন্যগুলো দিও চেক করতে পারো, এগুলো পড়ার এখন টাইম নষ্ট। ইনট সেল মোটামুটি পারবা। এবার একটা জিনিস একটু দেখে রাখো, এটা পাত্রের সমস্যা যেটা আছে, ইনট সেল মোটামুটি পারবে। ইনট সেল নিয়ে আশা করি আর ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই। একটা বিষয় একটু বলে রাখি, এখানে এই যে এটা ভোল্টেজ এটা বের করছে কার সাপেক্ষে? এটা বের করছে হাইড্রোজেনের সাপেক্ষে। হাইড্রোজেনটা হচ্ছে গ্যাস ইলেকট্রোড, ঠিক আছে, গ্যাস ইলেকট্রোড। হাইড্রোজেনের সাপেক্ষে বের করছে, এর ভোল্টেজ হচ্ছে কত 2.35। ও আচ্ছা এখানে তো লিখাই আছে, এখানে তো বিচারণ বিয়োগটা লিখিয়ে দেওয়াই আছে। তো এরপর দেখো তো হাইড্রোজেন টু হাইড্রোজেন যদি দিই কোনো ইলেকট্রনের ফ্লো হবে না। তোমাকে যদি একদিকে ম্যাগনেসিয়াম দিয়ে দেয় আর একদিকে কি দিয়ে দেয় ম্যাগনেসিয়াম দিয়ে দেয়, এবার দুইজনের টেন্ডেন্সি সমান, কোনো ফ্লো হবে না। তাহলে এখানে ধরো আমি দিলাম হচ্ছে কাকে কপারকে, আর এখানে দিলাম হাইড্রোজেনকে। ইলেকট্রনের ফ্লো দেখাতে বললো, তাহলে ইলেকট্রনের ফ্লো হবে এইদিকে, আর তড়িৎ প্রবাহ হবে কি বলতো এর উল্টা দিকে, এটা হচ্ছে আই। আর ইলেকট্রন হচ্ছে কি হচ্ছে এদিকে ফ্লো হচ্ছে। এই পয়েন্ট গুলো আশা করি মার্ক করতে পারবা, ঠিক আছে। এই পয়েন্ট গুলো আশা করি মার্ক করতে পারবে। মানে
হাইড্রোজেনের নিচে যেগুলো আছে এগুলোর জন্য হাইড্রোজেন হয়ে যায় কি অ্যানোড, অ্যানোড, আর এই পয়েন্টটা কি হয়ে যায় বলতো ক্যাথোড। ঠিক আছে, এটা কি হয়ে যায় ক্যাথোড। ঠিক আছে, এগুলো বুঝছো। এবার দেখো তো, তোমাকে যদি বলে তামা বা কপার ধাতুর পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কিনা যুক্তি দিতে, তুমি বলবো হচ্ছে এদের বীজাণু বিভব দেয়া আছে, তুমি এমনিই বুঝে গেছো। ঠিক আছে, তুমি এমনিই বুঝে গেছো। দেখো তো বীজাণু বিভব দেয়া আছে, আমি এটা একাডেমিক কোন একরকম পড়াতাম, এখন যেটা পড়াচ্ছি এটা একটু দেখো, গত বছর যদি অ্যাডমিশন ওইভাবে দেখাইছি। তাহলে তুমি কি করবে, ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কিনা, তুমি বলবো হচ্ছে প্রমাণ বীজাণু বিভবের ভ্যালু থেকে। আসলে তুমি জানো হচ্ছে সিরিজ থেকে, বীজাণু বিভবের মান হতে দেখা যায় অ্যানোড কে তোমার ওই যে ম্যাকগাইভার অ্যালান জনফিরে, তুমি দেখতেছো এই ভ্যালু আসলে হচ্ছে ওইটা। তাহলে অ্যানোড কি হবে বলতো, এখানে ম্যাগনেসিয়াম 2+ থেকে 2 ম্যাগনেসিয়াম হওয়ার জন্য হচ্ছে নেগেটিভ, আমি ওইটা হব না, ও বলতেছে আমি এটা হব না, নেগেটিভ বেশ ভালো হইবা। এবার উল্টাটা, ও অ্যানোড হিসেবে কাজ করার টেন্ডেন্সি বেশি, ম্যাগনেসিয়াম অ্যানোড আর কপার হচ্ছে কি ক্যাথোড। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম, তাহলে তোমার কি বলছে এই দুইটার মধ্যে ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যানোড, তাহলে কপার হচ্ছে ক্যাথোড। তাহলে কি হবে বলতো, কপার ক্যাথোড হিসেবে কাজ করায়, ক্যাথোড হিসেবে কাজ করায় হবে না, তাই রাখা যাবে। তাই কপার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে। ঠিক আছে, রিটার্ন আসলে এইভাবে করবা, অথবা এটা করবা একাডেমিকে যে বের পড়াইছে, এই যেটা ধরি কপার পাত্রটি অ্যানোড হিসেবে কাজ করে, রিটার্নে লিখতে কাজ করে। তাহলে ইনট সেল সমান ইনট অফ অ্যানোড, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব প্লাস ইনট অফ ক্যাথোড। তাহলে ইনট অ্যানোড কি হবে বলতো, কপার হচ্ছে অ্যানোড, আমি ধরে নিছি কপার অ্যানোড, আসলে ও কাজ করছে না, প্লাস এটা কি হবে ম্যাগনেসিয়াম হবে ক্যাথোড, তাহলে ওই ইলেকট্রন নিবে, আসলে তো কাজ করছেন। তাহলে কপার থেকে কপার 2+ এর ভোল্টেজ কত হবে, কপার 2+ এটাতে আছে, এটা আছে -0.34, আর এটা কত হয় -2.3 ভোল্ট, তাহলে এটা কি আসে -2.64 ভোল্ট। ইনট সেল নেগেটিভ, ইনট সেল নেগেটিভ, তাই তোমার কি হবে বলতো, ইনট সেল নেগেটিভ, তাই কি হবে তোমার এই কপার অ্যানোড হিসেবে কাজ করবে না। মানে আমি এটা প্রমাণ করে দেখালাম, কপার অ্যানোড হিসেবে কাজ করবে না, হিসেবে করবে না, তাই কপার পাত্রে রাখা যাবে। আজকের ক্লাসটাতে আমরা মূলত এগুলোর মধ্যে রাখছি, এরপরে হচ্ছে পরের ক্লাসে আমরা মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোতে যাবো, রাখা যাবে। বিষয় বুঝতে পারছো, তুমি এটাতে যাবো বা এটাতে যাবো। মাঝে মধ্যে ধরো কেউ দুষ্টামি করে, ফারহান বলছে সেম রেটা থাকবে না, ভিন্ন দিতে পারে, দুষ্টামি করে দিতে পারে। বিষয় বুঝতে পারছো, ধরো কপারেরটা দিয়ে রাখলে ম্যাগনেসিয়ামের ভোল্টেজ, ম্যাগনেসিয়ামে দিয়ে রাখলো কপারের ভোল্টেজ, তাহলে তোমার কোয়েশ্চেনে যেটা দেয়া আছে ওটা নিয়ে করতে হবে। তখন তোমার কি করতে হবে, পাত্রটাকে অ্যানোড ধরে নিবা, ধরে নিয়ে ইনট সেল বের করবা, ইনট সেল বের করে বলবা, বা এখানে ভ্যালু থেকেও বলতে পারবা। মানে তোমার ধরো ওয়েট করলো কি, বা ভার্সিটি গুলো দুষ্টামি করে, এখানের মধ্যে ধরো এই ভোল্টেজের জায়গায় দিয়ে দিছে এই ভোল্টেজ, ভোল্টেজ রে উল্টা করে দিছে, একটু দেখলো হচ্ছে যারা সিরিজ থেকে পারে ওরা হচ্ছে আসলে ঠিক আছে কিনা কাহিনী। বিষয় বুঝছো তো, হচ্ছে কি
তোমার যার হচ্ছে যত বেশি নেগেটিভ ও হচ্ছে অ্যানোড, যে যত বেশি নেগেটিভ ও কি হয়ে যায়, নাই হয়ে যায়, ও ক্ষয়প্রাপ্ত হয় এবং ও অ্যানোড হিসেবে কাজ করে। মানে যে যত বেশি নেগেটিভ ও হচ্ছে কি বলতো বড় ভাই, ও তত ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে থাকে, ও তত কি হবে বলতো অ্যানোড হিসেবে কাজ করবে। মানে আমি ধরো দুইটা দিয়ে দিলাম, ই নট অফ এ থেকে এ প্লাস থেকে এ মাইনাস 2.15 ভোল্ট, আর এটা দিলাম ই নট অফ বি2 প্লাস থেকে বি, এটা দিয়ে দিলাম মাইনাস 1.85 ভোল্ট। তাহলে তোমার বলতে হবে এই দুইটার মধ্যে অ্যানোড কে, দুইটাই বিজারণ বিভব, ইলেকট্রন নিয়ে এত হচ্ছে, দুইটাই বিজারণ বিভব। তাহলে এটা কি হবে বলতো বেশি নেগেটিভ, যে বেশি নেগেটিভ ও নাই হতে থাকে ও হবে অ্যানোড। অ্যানোড এর নো 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 ও হচ্ছে নেগেটিভ ইলেকট্রন, ও নাই হতে থাকে। তো রাসায়নিক কোষে অ্যানোড হচ্ছে নেগেটিভ। বিষয় বুঝতে পারছো? ঋতু বলেছে নমস্কার দাদা, হ্যাঁ নমস্কার। তাহলে ভ্যালুও সেজন্য মাঝে মধ্যে, তবে এটা হচ্ছে খুব রেয়ার কেস, এটা আসলে হয় না, মানে বললাম আর কি, মানে চাইলে এইসব দুষ্টামি করতে পারে, কারণ এটা তো একটা ভ্যালু উল্টে দেয়া, এরকম একটা পরীক্ষা, এটা তো আসলে কি মানে এটা বাংলাদেশে এই ধরনের করতে পারে, কোয়েশ্চেন না ঘুরে কাছে মানে দেখতে নাকি এরকম দুষ্টামি গুলো করতে পারে, তো এগুলো করতেও পারে, বলা যায় না। তাহলে আরেকটা দেখি, এরকম কপার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। ম্যাকগাইভার এলএম যেন কবে ফিরে, আর এর নাম হচ্ছে কালো হাজি আজ, তাহলে এটা হচ্ছে এমনি হেড, তাহলে এটা হচ্ছে কি রাখা যাবে। ঠিক আছে, তুমি বুঝে গেছো। এখানে ভ্যালু থেকে বলবো হচ্ছে কি কপার ক্যাথোড, কপার ক্যাথোড, আয়রন অ্যানোড। ঠিক আছে, ক্যাথোড আর অ্যানোড। এর মানে কি রাখা যাবে, ঠিক আছে, রাখা যাবে। পাত্র হচ্ছে তোমার কি বলতো এখানে ধাতুর পাত্র, এবার ছোট ভাই হচ্ছে পাত্র, এর মানে রাখা যাবে। তো রিটার্নের জন্য করলে কি করবে, দড়ি মানে রিটার্নে এটাও করা যাবে, এটাও কিন্তু রিটার্নের জন্য তুমি ভ্যালু থেকে অ্যানোড ক্যাথোড বুঝছো, মানে এটা লজিক্যাল, এখানে তো যুক্তি ছাড়া তুমি কথা বলছো, এটাও রিটার্ন, মানে এটা হচ্ছে অল্টারনেট বিকল্প। দড়ি কপার পাত্রটি অ্যানোড হিসেবে কাজ করে। ঠিক আছে, কপার পাত্রটি অ্যানোড হিসেবে কাজ করে। তাহলে এবার কি হবে বলতো, ইনট সেল সমান দড়ি লিখতে হবে, কিন্তু এটা আবার ডিরেক্ট যদি লিখে দাও তাহলে হবে না। ইনট অফ অ্যানোড প্লাস ইনট অফ ক্যাথোড, ইনট অফ এখানে কি হবে কপার থেকে কপার 2 প্লাস প্লাস ইনট অফ ক্যাথোডে কি আছে Fe2 প্লাস Fe2, এই ইলেকট্রন দিবে, মানে আমরা ধরে নিছি বড় ভাই, আসলে তো এই বড় ভাই না, আমাদের যে ভোল্টেজটা আছে। তো এখানে দেখো তো কপার থেকে কপার 2 প্লাস এরটাই দেয়া আছে 0.34 ভোল্ট, আর এটা কত দেয়া আছে Fe ইনট সেল নেগেটিভ। তাই কপার করবে না, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হবে না। রাখা যাবে, ঠিক আছে, তাই রাখা যাবে। আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমি কিছু কোয়েশ্চেন একটু দেখাই দিই। নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম।
ঠিক আছে, বলছে নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম, মানে নেগেটিভ কোনটা এটা জিজ্ঞেস করেছে। তাহলে লিখবা কানা, এরা হচ্ছে নেগেটিভ, এরা তো পজিটিভ হয়ে যায়, এটা তো হচ্ছে মান বেশি, ডিও এততে আসছে। তো এরকমের কোয়েশ্চেন গুলো একটু দেখবা এই চ্যাপ্টারে। আর কেপিকেসি মিক্স হ্যাঁ বাবা আমি পড়াবো এখানের মধ্যে যা আসবে। ঠিক আছে, তাহলে বলছে প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম, এটার মান কম, এটা -2.71 ভোল্টের মতো। বিষয় বুঝতে পারছো না, বুঝতে পারছো না এইটুকু বলো তো, এটা বুঝছো কিনা, তাহলে আমি পরেরটাই যাচ্ছি। এইটুকু একটু দেখো এটা বুঝছো কিনা। ওকে, জিঙ্কের জারণ বিভব কত আরইউতে জিজ্ঞেস করেছে। দেখছো এখানে আরইউর কোয়েশ্চেনটা কি ছিল, জিঙ্কের জারণ বিভব কত। তো আমরা যে সিরিজটা পড়ি এটা কিন্তু বিজারণ বিভব সিরিজ, আমরা সবসময় পড়ি হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। এটা আমাদের চার্টে দেয়া আছে, আমাদের বইগুলোতে এক সিরিজ ফলো করছে, যাতে একরকম ভাবে লিখা ফলো করছে, যাতে কোনো কনফিউশন না হয়। তো এখানের মধ্যে এটা হচ্ছে কি বিজারণ বিভব। ঠিক আছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তাহলে জারণ বিভব কি হবে, আউট অফ জিঙ্ক টু জিঙ্ক 2+, 0.76 ভোল্ট। ঠিক আছে, প্লাস 0.76 ভোল্ট সাফিউর পর আছে। ওকে গুড, প্লাস দিলটা আছে গুড। জিঙ্ক এবং কপার তড়িৎদ্বারের প্রমাণ বিভব এত এত দেয়া আছে। পূর্ণকোষ্ঠীর প্রমাণ বিভব কত, জিউতে আসছে আর ইউতে আসে। তোমরা একটা জিনিস নোটিস করবে, এটা দেখলে এর বিভব কি দেয়া আছে দেখো তো, মানে 0.35 ভোল্ট, মানে বিষয় বুঝছো, চেঞ্জ করে দিছে কিন্তু। এর বিভব কি দেয়া আছে বলতো, প্লাস কত 0.12 ভোল্ট। এর পর বেশি নেগেটিভ জিঙ্ক কে রাখছে, এর মানে জিঙ্ক কি হবে বলতো, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তো এখানে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কম, এর মানে ও অ্যানোড হিসেবে কাজ করবে। ভ্যালু চেঞ্জ করলে আলটিমেট কি রাখছে বলতো, কাহিনী সেম রাখছে। মানে বুঝছো, এই ভ্যালু থেকে তুমি কি বুঝতেছো, এ হচ্ছে বেশি নেগেটিভ, মানে যার মান যত ছোট ও হবে কি বলতো অ্যানোড, যার বিজারণ বিভবের মান যত ছোট, কারণ বড় ভাই হচ্ছে জারণ বিক্রিয়া করে, বিষয় বুঝতে পারছো, বড় ভাই হচ্ছে ইলেকট্রন ছাড়ে। তাহলে যার বিজারণ বিভবের মান যত ছোট ও হবে কি বলতো বড় ভাই, মানে যাই যত বেশি নেগেটিভ, যে যত বেশি নেগেটিভ, আমি কথাটা এমন ভাবে বলি, যে যত বেশি নেগেটিভ ও হবে কি অ্যানোড, তাহলে এ হবে অ্যানোড, এ হবে কি ক্যাথোড। তাহলে ই নট সেল সমান ই নট অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড। তাহলে এখানে কি হবে, ই নট অফ জিঙ্ক 2+ প্লাস ই নট অফ, তাহলে এটা কত হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস 0.35, কপার 2+ থেকে কপার কত হয়, প্লাস 0.1247 ভোল্ট। ভোল্ট। ঠিক আছে, আমি পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি। জিঙ্ক ও সিলভারের তড়িৎদ্বার বিভব এত এত দেয়া আছে, তবে জিঙ্ক এটা হচ্ছে সেল যখন লিখে এই সাইডটা হচ্ছে অ্যানোড, এটা লিখলে আরো সহজ, এটা হয় অ্যানোড, এটা হয় কি ক্যাথোড। আর একটা জিনিস মনে রাখবা, ভোল্টেজ কখনো গুণভাগ করা যাবে না। হ্যালো, আপনি কি আসছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলতো, ই নট সেল সমান ই নট অফ অ্যানোড, এর মানে কি হবে, জিঙ্ক টু জিঙ্ক 2+ প্লাস ই নট অফ ক্যাথোড, সিলভার প্লাস থেকে সিলভার। তাহলে এটা কত হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জারণ বিভব দেয়া আছে কিন্তু এখানে, জারণ বিভব মানে এটাই, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে জারণ হচ্ছে, জারণ মানে ছাড়ন। ঠিক আছে, আর এটা হচ্ছে বিজারণ বিভবটা লাগবে। তাহলে এটা কত দেয়া আছে, প্লাস 0.76, আর এটা কত হবে, বিজারণ বিভব এত লাগবে, এটা জারণ বিভব দেয়া আছে, তাহলে কত হবে, প্লাস 0.80। মানে জারণ বিভব দেয়া মানে কি দেয়া, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সিলভার থেকে সিলভার প্লাস, এগুলো দেয়া আছে, তোমার লাগবে হচ্ছে এই রুটটা। তাহলে এটা কত হবে, 1.56 ভোল্ট।
-0.04 হাবিব সরকার বানায় ফেলছে। এইসব ভুল করা যাবে না, এইসব উল্টাপাল্টা শর্ট করতে গিয়ে ভুল করা যাবে না। উৎপন্ন বলেছে ডি। ওকে গুড। বলছো যে তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফাইড দ্রবণ রাখা যাবে কি? এগুলো ভোল্টেজ আমি দেখছি, দেখছো এই বাসসিটি গুলার এই যে দুষ্টামি, ভোল্টেজ ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে। তাও যাই হোক, এটা ভোল্টেজ চেঞ্জ করে দিলেও ওর নেগেটিভ রাখছে, যে যত বেশি নেগেটিভ, যার মান যত বেশি নেগেটিভ ও হবে কি অ্যানোড, যার মান যত বেশি নেগেটিভ ও হবে কি অ্যানোড। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যানোড, তামা হচ্ছে কি ক্যাথোড, এর মানে রাখা যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যানোড আর এই হচ্ছে কি বলতো রাখা যাবে। বিষয় হচ্ছে যে যত বেশি নেগেটিভ ও হবে অ্যানোড। এমনও তো ম্যাগনেসিয়াম ছিল বড় ভাই, ঠিক আছে, তামা ছিল ছোট ভাই। এখানে কি করছে, ভ্যালু চেঞ্জ করছে, কিন্তু আর ওই কাহিনী করে না। তাহলে কি করছে বলতো, রাখা যাবে। ঠিক আছে, রাখা যাবে। আর রিটার্ন আসলে কি করবো, তামার পাত্রকে ধরে এরপর ভোল্টেজ বাইর করবো। এরপর ভোল্টেজ হচ্ছে কত, -0.34, আর এটা কি হয়ে যায় -2, এর মানে মাইনাস কি আসে, কিছু একটা আছে, 0.5657 ভোল্টের মতো আসে। মাইনাস যেহেতু এর মানে ফিজিক্যাল রেডিয়েশনটা যে ভ্যালু থেকে আমরা যাবো। এটা একটু দেখো তো, নিষ্ক্রিয় ইলেকট্রোডে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণকারী অ্যানোডে নিষ্ক্রিয় ইলেকট্রোড, এর মানে লাইক ধরো প্লাটিনাম, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করছে। সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ কি থাকে, H+ থাকে আর সালফেট 2- থাকে। জলীয় দ্রবণ মানে পানি আছে, মানে এখানে H+ থাকে আর OH- থাকে। তো নিষ্ক্রিয় যদি হয় অ্যানোডে অ্যানায়ন যাবে। তাহলে এই দুইটার মধ্যে গ্রিন কার্ড কে পাবে বলতো, নিচে কবে আইলো হাই, এটা OH-। তাহলে এটা গিয়ে কি করবে, এটা গিয়ে হচ্ছে H2O প্লাস অক্সিজেন। ঠিক আছে, H2O প্লাস অক্সিজেন। তাহলে তোমাকে এটার ব্যালেন্স করা রিঅ্যাকশন লিখতে বলতে পারে, তো লিখতে পারবা আশা করি। OH- এখান থেকে কি হয়ে যাবে, প্লাস অক্সিজেন, এটা জানো তুমি প্রোডাক্ট। ঠিক আছে, তো এখানের মধ্যে H2O প্লাস অক্সিজেন যেহেতু সেন্ট্রাল, যদি আগে ব্যালেন্স করতে চাও, ঠিক আছে, এটা যদি আগে ব্যালেন্স করতে চাও তাহলে এটা আমি একটু হাফ দিই, তাহলে দুইটা 2OH, ঠিক আছে, 2O-, তাহলে H- কটা হয়, দুইটাই হয়। এখানে দুইদিকে মাইনাস থাকে, এদিকে কি দিয়ে দিবে, দুইটা ইলেকট্রন দিয়ে দিবে। ঠিক আছে, এদিকে দুইটা। তাহলে এই দুইটার মধ্যে তাহলে আগে কি হবে বলতো, কোনটি উৎপন্ন হয় বলছে, উৎপন্ন হয় হচ্ছে অক্সিজেন। অক্সিজেন মানে অ্যানোডে কোনটি উৎপন্ন হয়, অক্সিজেন। আর পানি তো হচ্ছে অ্যানোড, আর উৎপন্ন হওয়ার কিছু না, তো জলীয় পানি, লিকুইড এটা। তাহলে গ্যাসটা রিলিজ হবে। ঠিক আছে, গ্যাসটা রিলিজ হবে। দেখো ডিউ 13-14 একটা কোয়েশ্চেন আছে, আমরা কোয়েশ্চেনটা আজকে সলভ করে ফেলতে পারি। H2O2 কে MnO4- দ্বারা জারণ করা হলে কোষ বিভব বাই নট সেল হিসাব করা অর্ধ বিক্রিয়াগুলো এইরকম। এই কোয়েশ্চেনটা দেখো, বুঝতে অনেকে কনফিউজড হয়ে যায়। এটা আমি এখান থেকে কেটে দিই, এটা এখানে লিখে বোঝা যাচ্ছে না, মানে দুইটা বিক্রিয়ার ভোল্টেজ দেয়া আছে। ঠিক আছে, দুইটা বিক্রিয়া, একটা বিক্রিয়া হচ্ছে ওইটা, আর একটা বিক্রিয়া দেয়া আছে হচ্ছে কি MnO4- 5 ইলেকট্রন। ঠিক আছে, এত ভোল্ট এটা দেয়া আছে। এবার একটু তোমরা জিনিসটা দেখো তো, তাহলে দুইটাই কি দেয়া আছে, পামি ইলেকট্রন, দুইটাই দেয়া আছে বীজাণু বিভব, যার বীজাণু বিভবের মান এ। দেখো এ বলছে এই বিক্রিয়া ঘটানোর জন্য আমি পজিটিভ, কিরকম পজিটিভ, 68% পজিটিভ, তাই না, এরকম মানে হচ্ছে 0.68 ভোল্ট পজিটিভ। আর এ বলছে আমি এই বিক্রিয়া ঘটানোর জন্য মোর পজিটিভ, মানে আমি এও পজিটিভ, এও হ্যাঁ বলছে এই ঘটনা ঘটানোর জন্য। দেখো এইও ধরো কি বলছে, হ্যাঁ বলছে, এইও হ্যাঁ বলছে, মানে এই সেলও ধরো হ্যাঁ বলছে এই ঘটনা ঘটানোর জন্য, এটাও হ্যাঁ বলছে, এটা একটু বেশি হ্যাঁ বলছে। তাহলে এর মানে ঘটনা কে ঘটাবে বলো তো, এই বেশি ঘটাবে। বিষয়বস্তু এর মানে এই ইলেকট্রন নিবেই নিবে, এই বেশি পজিটিভ, এই ইলেকট্রন নিবেই নিবে। তাহলে এ কি করবে, এই ক্ষেত্রে H2O2 তোমার বিচারক হিসেবে কাজ করবে, এখন জারক হিসেবে কাজ করবে না। তাহলে H2O2 কি হিসেবে কাজ করতে বাধ্য হবে বলতো, বিচারক হিসেবে। ও আর ইলেকট্রন নিতে পারবে না, মানে বিষয়বস্তু এর মানে ইলেকট্রন নিবে কে, ইলেকট্রন খাবে কে, ইলেকট্রন খাবে হচ্ছে ও। বিষয় বুঝতে পারছো, আর ও হচ্ছে কি ইলেকট্রন তাহলে দিতে বাধ্য হবে, মানে ইলেকট্রন খাবে আর এই হচ্ছে কি ইলেকট্রন নিবে।
তাহলে এর ভোল্টেজ যেটা, এর মানে এই বিক্রিয়া ঘটবে না। এর মানে হচ্ছে প্রথম বিক্রিয়া যেটা আছে এটা ঘটবে না, এটার উল্টা বিক্রিয়া ঘটবে। এটার উল্টা বিক্রিয়া ঘটলে আমার ভোল্টেজ কি হয়ে যাবে বলতো, উল্টা হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা হবে, এটা খাবে, এটা হচ্ছে মোর পজিটিভ, এর মানে আমি এই ঘটনা ঘটাবো। আর এটার কি হয়ে যাবে বলতো, -0.68। তাহলে দুইটারে যদি যোগ করে দাও প্লাস 1.51 ভোল্ট, আর এটা কত হবে -0.68 ভোল্ট। তাহলে এখানে কত হয় 3 4 কত 0, যোগ বিয়োগ করতে খুব ঝামেলা লাগছে। তাহলে এটা কত 3, এটা কত আছে 5, 5 থেকে তো কমে 4 হয়ে গেছে। 4 হয়ে যাওয়া মানে হচ্ছে 8, 0.83 ভোল্ট। জিনিস বুঝছো নাকি জিনিস বুঝো নেই? জিনিস বুঝছো নাকি জিনিস বুঝো নেই? দুইটা বিক্রিয়া দেয়া আছে, দুইটা বিক্রিয়ার মধ্যে কার ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি বেশি, এটা। এর মানে ও খাবে, তাহলে ও আর খাবে না, ও কি করবে, দিবে। তাহলে ও দিলে ওর ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। দুইটা যোগ করলেই তো ইনভার্সাল। ইনভার্সাল মানে কি, একজন দেয় আর একজন দেয় আর একজন কি করে, নেয়, তাই না? এবার নেয়ার টেন্ডেন্সি ওর বেশি, মানে ও নিবে, তাহলে ও কি করবে, দিবে। কয়জন মিলে দিচ্ছে নিচ্ছে, এগুলো ভোল্টেজে কখনো গুণ হবে না, মানে ইলেকট্রোড একটাই করে আছে। বিষয় বুঝছো এগুলো? তাহলে কিসে আসবে বলতো, সিকেরিয়েটে এরকম স্ট্যান্ডার্ড আসবে। ঠিক আছে, সিকেরিয়েটও এই রকমের স্ট্যান্ডার্ড আসতে পারে। ওকে, আর কিছু ম্যাথ আসতে দিচ্ছি, এগুলো কই গেল? যাই হোক, আজকে তাহলে এইটুকু থাকুক। পরের ক্লাসে আমরা কি করবো, ম্যাথমেটিক্যাল নার্স ইকুয়েশন। পরের দিন আমরা শুরু করবো নার্স ইকুয়েশন থেকে, নার্স ইকুয়েশন শেষ করে এরপর আমরা পরিবাহিতাটা পড়বো। ফারহান বলেছে এই ক্ষেত্রে সমতা করা না, ভোল্টেজের ক্ষেত্রে সমতা করার দরকার নেই, ভোল্টেজের ক্ষেত্রে কোনো গুণ ভাগ এগুলোর কোনো দরকার নেই। ঠিক আছে, কালকে রাতের ক্লাস আছে, কালকে রাতের ক্লাসে আমরা কি করে ফেলবো, আমার মনে হয় এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে কালকে রাতের ক্লাসে। ঠিক আছে, একদম ছোট চ্যাপ্টার। তো আজকে এইটুকু, 1 ঘন্টা 46 মিনিট।